পার্টটি পার্টিকুলারলি দেখো আমাদের ইন্ডিয়ান ইকোনমির উপর বেস করে আজকে খুব বড় একটি টপিক। কেন বড় টপিক? কারণ আমরা অনেকেই এই ইকোনমি সেকশনটা একটুখানি ভয় পাই, তাই না? আমরা প্রত্যেকেই ছোট হোক বড় হোক অল্প মাঝারি মানে ছোট্ট করে হোক, পায়েল ওয়েলকাম, আমরা এই ইকোনমি সেকশনটাকে একটুখানি অ্যাভয়েড করে যেতে পারলে মনে হয় ভালো হয়। হ্যাঁ, যে ইকোনমিটা যদি একটু আয়ত্ত হতো তাহলে কিন্তু আরো বেটার এক্সামটা মার্কসটা কিন্তু আরো বেটার আসতো। এটা কিন্তু মানে ইন জেনারেল আমি দেখেছি। ঋষিতা ওয়েলকাম। সো আমি ইকোনমি পড়ার আগে আমি তোমাদের কয়েকটি জিনিস হাইলাইট করতে চাই, সাম পয়েন্টার্স, স্মল পয়েন্টার্স বাট ভেরি ইম্পর্টেন্ট পয়েন্টার্স, যেটা আমি হাইলাইট করতে চাই। দেখো, একটুখানি বোঝার চেষ্টা করো যে ইকোনমিটাকে কিভাবে পড়বে বা কিভাবে ইকোনমিটাকে অ্যাটেম্প্ট করবে। এই পার্টটা একটুখানি মৃগাঙ্ক ওয়েলকাম বোঝার চেষ্টা করো। ওকে, আমরা ক্লাসটি করব আজকে বেসিক ইকোনমির উপর ক্লাস রয়েছে। দেখো, ইন্ডিয়ান ইকোনমিক্স যে পার্টটি আমাদের রয়েছে সেই পার্টটি হচ্ছে হলো ইকোনমি। ঠিক আছে, ইন্ডিয়ান ইকোনমি আমাদের সিলেবাসে কিন্তু তোমরা যদি ইকোনমিক্স এর পুরো সিলেবাসটা দেখো, ইকোনমিক্স এর পুরো সিলেবাসে কিন্তু তিনখানা পার্টস ইকোনমিক্স এর থাকে গ্রাজুয়েশন লেভেল। একটা পার্ট থাকে হচ্ছিল মাইক্রো ইকোনমিক্স, ঠিক আছে, একটা পার্ট থাকে ম্যাক্রো ইকোনমিক্স, লাস্ট পার্টটা থাকে কে বললো সায়েন্স ব্যাকগ্রাউন্ড? আখিরাত নীল ওয়েলকাম, অর্ণব ওয়েলকাম। কিচ্ছু জানার দরকার নেই, এগুলো ডাব্লিউবিসিএস এর টপিক গুলো এমনই। ঋষিতা, হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আরেকটি লাস্ট পার্ট থাকে হচ্ছিল ইন্ডিয়ান ইকোনমি। ঠিক আছে, লাস্ট পার্টটি শুভজিৎ ওয়েলকাম, লাস্ট পার্টটি হচ্ছিল ইন্ডিয়ান ইকোনমি পোর্শন। ওকে, এই তিনটে পার্ট মিলিয়ে যে কোনো গ্রাজুয়েশনের মাস্টার্সে যারা করছো তাদের এই তিনটে পার্ট মিলিয়ে কিন্তু ইকোনমিক্স পড়তে হবে। এইবার আমার ডাব্লিউবিসিএস এর সিলেবাসটা কিন্তু অনলি রিলেটেড টু দিস ইন্ডিয়ান ইকোনমি পার্ট। ডাব্লিউবিসিএস সিলেবাস অনলি রিলেটেড টু দিস ইন্ডিয়ান ইকোনমি পার্ট। বাট মজার ব্যাপার হচ্ছিল এই ইন্ডিয়ান ইকোনমি পার্টের মধ্যেও যখন তুমি পড়তে যাবে তখন ইউ হ্যাভ টু বি ক্লিয়ার অ্যাবাউট দি মাইক্রো কনসেপ্টস অ্যান্ড ম্যাক্রো কনসেপ্টস অন এ ডেফিনেশন লেভেল। অন এ ডেফিনেশন লেভেল, ডেফিনেশন মানে এক একটা টার্মিনোলজি বা ডেফিনেশন গুলো কাকে বলে একটা বেস ধারণা কিন্তু তোমাদের থাকা দরকার। প্রিয়তোষ ওয়েলকাম। এবং আমরা ইকোনমিটাকে, আমি এর পরে বলবো যে কিভাবে অ্যাপ্রোচ করবে তোমরা ইকোনমিটাকে। আমি তার আগে বলে দিই, ইন্ডিয়ান ইকোনমি যখন আমরা পড়বো আমরা কিন্তু খুব টার্গেটেড ওয়েতে পড়বো। টার্গেটেড ওয়েতে মানে যে এরিয়া থেকে কোশ্চেন্স ডাব্লিউবিসিএস এবং আইএএস বিগত 15 বছর ধরে করেছে, ফর দ্য লাস্ট 15 ইয়ার্স বোথ আইএএস এবং ডাব্লিউবিসিএস লাস্ট 15 ইয়ার্স ধরে যে জায়গাগুলো থেকে প্রশ্ন করেছে সেই জায়গাগুলোই কিন্তু আমাদের, সেই জায়গা স্পেসিফিক করে আমরা সিলেবাসটাকে ওয়েলকাম মন হালদার সাজিয়ে। ঠিক আছে, তো তোমাদের সিলেবাসটা বলি। অনেকে অনেক সময় ইন্ডিয়ান ইকোনমিতে কি পড়বে, সিলেবাসটা কি, এই সম্পর্কে একটু ওয়াকিবহাল থাকো না। আমি একটু হাইলাইট করে দিচ্ছি যে টার্গেটেড ওয়েতে পড়বে হচ্ছে হলো ফার্স্ট পার্ট হচ্ছে হলো যে বেসিক্স অফ ইন্ডিয়ান ইকোনমি। বেসিক্স মানে আজকে যে ক্লাসটি আমরা নেব সেশন 1, এবং বেসিক্স মাঝে মধ্যেই দেখবে আমি ক্লাস নিতে থাকছি। অর্ধেন্দু ওয়েলকাম তোমাদের সাথে। এবং এই বেসিক্স পার্ট থেকে কিন্তু কিছু কোশ্চেন আসবে। 2 নম্বর পার্ট হচ্ছে হলো আমাদের হচ্ছে হলো ব্যাংকিং সিস্টেম থেকে কোশ্চেন আসবে। ঠিক আছে, ব্যাংকিং সিস্টেমস থেকে, ইন্ডিয়ান ব্যাংকিং সিস্টেম থেকে কিন্তু আমাদের কোশ্চেন আসবে। থার্ড পার্ট যেটা আসবে সেটা হচ্ছে হলো ইন্ডিয়ান এগ্রিকালচার থেকে, এগ্রিকালচার সেক্টর থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসে। ফোর্থ পার্টটি হচ্ছে হলো ফিনান্সিয়াল প্ল্যানিং, অথবা যেটাকে আমরা বলি 5 ইয়ার প্ল্যানস। ঠিক আছে, 5 ইয়ার প্ল্যানস যে পার্টটা এখন সেটা নীতি আয়োগ হয়ে গেছে, এই পার্টটা থেকে কিন্তু, হ্যাঁ আরবিআই স্পেশাল রেফারেন্স, মনতোষ একদম ঠিক বলেছো, সেই পার্টটা কিন্তু এখানে আমাদের পড়তে হবে। আরবিআই স্পেশাল রেফারেন্স কিন্তু সেটা আমরা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন যেটা আছে সেইখানে পড়ে। নেক্সট হচ্ছে হলো ফিসকাল অথবা মনিটারি পলিসি
ভারতবর্ষে যা পলিসিগত জিনিস আছে সেই পার্টগুলো কিন্তু আমাদের নেক্সট প্রশ্নগুলো আছে। নেক্সট হচ্ছে হলো স্কিমস এবং যোজনা। কেন্দ্রীয় সরকার এবং বিশেষ করে কেন্দ্রীয় সরকারের যত ইকোনমিক স্কিমস আছে, এটা হচ্ছে হলো সব থেকে লার্জেস্ট চ্যাপ্টার। ম্যাক্সিমাম কোশ্চেন্স এই পার্টটা থেকে আছে। কেন্দ্রীয় সরকারের যত স্কিমস আছে কিংবা যোজনা যত আছে, ঠিক আছে, এই জন্য তোমাদেরকে আমি যোজনা ম্যাগাজিনটা রাখতে বলি, ঠিক আছে। ওখানে সেন্ট্রাল যত স্কিমস আছে সেগুলো কিন্তু প্রত্যেকটা এইখানটায় দেয়া হয়, ঠিক আছে। এরপরে আমাদের একটা ছোট্ট পার্ট আছে, মানে খুব একটা বড় পার্ট না, মিসলেনিয়াসও বলতে পারো, কমিটিস এবং কমিশনস বিভিন্ন সময় যেগুলো তৈরি হয়েছে সেই পার্টস গুলো আছে, এবং ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস অথবা ভারতীয় বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেই পার্ট গুলো থেকে কিন্তু আসে। এই মিসলেনিয়াস পার্টটা আমি আর লিখলাম না। তাহলে ব্রড বেস যদি আমি দেখি, ব্রড বেসড এই 6টা টপিক যদি আমি কভার করতে পারি, তাহলেই কিন্তু আমার WBCS এর জন্য পুরো সিলেবাসটা কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। মানে এবং এই 6টা টপিক আয়ত্ত করতে গিয়ে আমরা কিন্তু ম্যাক্রোর এবং মাইক্রোর কিছু কিছু টার্মস যখন অ্যান্ড ওয়েনেভার অ্যান্ড ওয়ারেভার ইট ইজ রিকোয়ার্ড, আমরা কিন্তু সেই ডাউটস গুলো ক্লিয়ার করে ফেলি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট অনেকে প্রশ্ন করছো যে আমাদের ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ড নেই, আমি কিছু বুঝি না ইকোনমিক্স এর, কিচ্ছু বুঝতে হবে, ঠিক আছে। হ্যাঁ, কে লিখলে? মনতোষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ঠিকই বলেছো মনতোষ, একদম রাইটলি বলেছো। সো আমি তোমাদের বলছি, ইকোনমিক্সে কিন্তু অত বেশি জানা লাগে না। ইকোনমিক্সটাকে কিন্তু তোমার ইকোনমিক্সটাকে মাথায় রাখবে তুমি, তোমার সারাউন্ডিং সোসাইটি, ঠিক আছে। সুজন বিশ্বাস, ওয়েলকাম। তোমার সারাউন্ডিং সোসাইটি এবং অন এ বিগার স্কেল তোমার কান্ট্রি, এই তিনটের উপর কি এফেক্ট আসে একদম সাধারণ মানুষের মতো, সেই পার্টে রিলেট করে কিন্তু আমরা ইকোনমিক্স পড়ব, ঠিক আছে। ফাইন, ওকে, গুড ইকোনমি বুক। আমি আগেই বলেছি যে ইকোনমিক্স যে কোনো বই থেকে যদি পড়ো, ইকোনমিক্সটা কি বলতো, ম্যাক্সিমাম আমাদের ডাউট হয় বইগুলো পড়লে। আমাদের মেইন ডাউটের সোর্স হচ্ছিল এই বইগুলো। বইগুলো এমন ভাবেই লেখা যে বইগুলো যদি পরপর পড়তে থাকো দেখবে তুমি নিজেই গুলিয়ে যাবে, যারা নিউ টু ইকোনমিক্স, ঠিক আছে। সো ইকোনমিক্স আমি বলবো একটা বেস বই নিশ্চয়ই কিনবে। সুজন বিশ্বাস, তুমি রমেশ সিং কিনতে পারো, যদি ইংলিশে তুমি দিচ্ছ তাহলে রমেশ সিংটা কিনতে পারো। আর যদি বাংলায় দাও তাহলে জয়দেব সার্কেলের বইটা আছে সেটাও কিন্তু তুমি কিনতে পারো, দুটো বই ভালো, ঠিক আছে। ইকোনমিক সার্ভেস অ্যান্ড এভরিথিং আর কভার্ড ইন যোজনা। হ্যাঁ, ইকোনমিক সার্ভেস অ্যান্ড এভরিথিং আর কভার্ড ইন যোজনা, এবং কারেন্ট ইস্যুস যেগুলো আছে, তুমি যে ইকোনমিক সার্ভিস বলছো সেগুলো কারেন্ট ইস্যুস এর মধ্যে প্রশ্নে আসে। ওকে মনীষ। রাহুল ঘোষ স্যার, কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য কিছু ওয়েবসাইট বলবেন, ওর আপনারা কন্টিনিউ ডে বাই ডে প্রোভাইড করলে ভালো হয়। আমাকে আলাদা করে কল করো রাহুল ঘোষ, ঠিক আছে। অ্যাডমিনিস্ট্রেটিভ ভিউতে ইকোনমিক্স পড়তে হবে, রাইট। আচ্ছা ঠিক, রমেশ সিং, ওকে, ইয়া রমেশ সিং ইজ এ গুড বুক, Jaydev Circle is also a very good book. Okay, fine. সো এবার আমরা ডাইরেক্ট ইকোনমিক্স এর কিছু বেসিক পার্টে আমরা চলে যাব। দেখো, বেসিক্স অফ ইকোনমিক যখনই আমরা এই চ্যাপ্টারটি পড়বো তখন কিন্তু দেয়ার আর 10 এরিয়াস, 10খানা এরিয়া আছে যেখান থেকে কিন্তু যেই পার্টটা থেকে কিন্তু তোমাদের ম্যাক্সিমাম কোশ্চেন্স গুলো কিন্তু কভার আপ হয়। আচ্ছা অর্দিন্দ, তোমার পাস্ট পেপার ছিল। জয়দেব সার্কেল ভালো বই, জয়দেব সার্কেল ভালো বই। দেখো, ইকোনমিক্স এর সেরকম করে যে পার্টিকুলার WBCS এর জন্য লেখা সেরকম কোনো বই নেই, এবং রমেশ সিংটা অনেকটা ওরিয়েন্টেড টুয়ার্ড সিভিল সার্ভিসেস। জয়দেব সার্কেল কিন্তু টেক্সট বই হিসেবে ইউজ হয়, সো ওটা তো ভাস্ট হবেই। হ্যাঁ, সো যে পার্টটায় আমরা আসছিলাম, ম্যাকবুকটা অ্যাভয়েড করলেই ভালো হয়, এমনি ভালো, ম্যাকবুকটা নট এনাফ।
স্ক্যানিং পার্টটা যদি আমরা সেরে নিই, স্ক্যানিং পার্টটা দেখো দেয়ার আর 10 এরিয়াস, এই যে বেস এরিয়াস আছে, বেসিক যে কনসেপ্ট এরিয়াস আছে, সেখানে 10টা এরিয়া আছে যেখান থেকে কিন্তু প্রশ্নগুলো আমাদের মেইনসে তুলে দিচ্ছে। তোমরা প্রত্যেকেই জানো যে ইকোনমিক্স এর উপর মেইনসে 100 নম্বর রয়েছে, এবং প্রত্যেক সালের যদি এই চ্যাপ্টারটা থেকে আমরা দেখি তাহলে 5টা কোশ্চেন 2019, 18-তে 8টা, 17-তে 9টা, 16-তে 9টা, 15-তে 8টা এবং 2014 যখন শুরু হয়েছিল 8। মানে এইখান থেকে নিয়ে যদি আমি এই অবধি দেখি কনসিস্টেন্টলি 8টা 9টা করে প্রশ্ন কিন্তু আমরা কনসিস্টেন্টলি পেয়েছি। যারা 2020 মেইনস দিচ্ছ বা 2021 যারা দেবে, তারা কিন্তু 7% অফ দি কোশ্চেন, আমার যেটা আন্দাজ যে 7 to 10, 9% or 10% অফ দি কোশ্চেন কিন্তু এই বেস চ্যাপ্টারটা থেকে তোমাদের আসতে পারে। ক্লিয়ার? দিস চ্যাপ্টার ইজ মোর অফ কনসেপ্টস রাদার দ্যান ইয়োর অ্যাপ্লিকেশনস। এই 10খানা এরিয়াস গুলো কি কি? প্রথমটা হচ্ছিল ডিমান্ড, সাপ্লাই আর প্রাইসের কনসেপ্টটা বোঝা। দিস ইজ দ্য বেস্ট থিং। আশিস, ওয়েলকাম। দিস ইজ দ্য বেস্ট থিং উইচ ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড ইন ইকোনমিক্স। যে ডিমান্ড মানে হচ্ছিল চাহিদা, সাপ্লাই মানে হচ্ছিল অনুপূরণ, এবং প্রাইস মানে হচ্ছিল দাম। এই তিনটে রিলেশনশিপ কিরম ভাবে প্লে করে সেই পার্টটা কিন্তু আমরা ফার্স্ট পার্টে আজকে দেখে নেব। সেকেন্ড পার্টে যেটা দেখবো আমরা সেক্টরস গুলো দেখে নেবো, ইম্পর্টেন্ট ইকোনমিক সেক্টরস গুলো, এবং মিক্সড ইকোনমি কাকে বলে এই পার্টটি কিন্তু আমরা পার্টিকুলারলি আজকের সেশনটিতে দেখে নেবো। এবং যদি সময় পারমিট করে তাহলে আমরা ন্যাশনাল ইনকাম পার্টটিও কিন্তু আমরা দেখার চেষ্টা করব। ঠিক আছে? এছাড়াও এইখানে যে কনসেপ্ট গুলো তোমাদের টেস্টিং হয় সেই কনসেপ্টস গুলো এক এক করে আমি, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে রয়েছে। ইনফ্লেশনটা টেস্ট করা হয়, বিওপি মানে হচ্ছিল ব্যালেন্স অফ পেমেন্টস, এক্সপোর্টস মাইনাস ইম্পোর্টস। পভার্টি লাইন কিভাবে ডিটারমিনেশন করা হয় ভারতবর্ষে তার ডেফিনেশন কি সেইটা আসে। কারেন্সি ডিভ্যালুয়েশন, তার এফেক্ট কি ইন্ডিয়ান ইকোনমির উপর, জেনারেল ইনফ্লেশনের উপর তার এফেক্ট কি সেই পার্টটা আসে। ডিফারেন্ট টাইপস অফ কম্পিটিশন, এটা হচ্ছিল ডিফারেন্ট টাইপস অফ কম্পিটিশন। তার মধ্যে থেকে কম্পিটিশনের মধ্যে থেকে আমার মনোপলি এবং ডুওপলিটা খালি পরীক্ষায় আসে, এবং এক্সটার্নাল সেক্টর ইন ইন্ডিয়া এইটা দেখবে এখান থেকে রুপি কনভার্টিবিলিটি পার্টটা আছে। অনেকে অনেক টার্মস গুলো বুঝতে পারছো না, আমি বুঝতে পারছি যে রুপি কনভার্টিবিলিটি কাকে বলে, এক্সটার্নাল সেক্টর মানেটা কি। এগুলো এখন মানে যখন আমরা পড়তে পড়তে যাব দেখবে একটা একটা জিনিস তোমাদের পার্ট বাই পার্ট ক্লিয়ার হবে। ওকে, ফাইন। সো আই হোপ স্ক্যানিং পার্ট ইজ ক্লিয়ার। এই 10টা এরিয়া স্পেসিফিক পড়বো। এবার ইকোনমিক্স এর প্রবলেমটা হচ্ছিল বইয়ে এই 10টা এরিয়া কিন্তু এক জায়গায় নেই। হ্যাঁ, ইকোনমিক্স এর যেটা প্রবলেম তোমরা ফেস করবে, যে যে কোনো বই ধরো তুমি তুলে নিলে, এই রমা প্রসাদ, ওয়েলকাম। এই বইয়ের এই প্রত্যেকটা জায়গা কিন্তু বইয়ের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে, আবার বইয়ে অনেক সময় নেই, অনেকগুলো জায়গা নেই, মানে আছে হয়তো ইনঅ্যাডিকুয়েট আছে। সো আমি তোমাদের রিকোয়েস্ট করব ইকোনমির জন্য, অনলি ফর দি ইকোনমিক পার্ট ডিপেন্ড অন মাই লাইভ ক্লাস। আমার লাইভ ক্লাসটার উপর একটু ডিপেন্ড করো, এবং আমার যে পিডিএফ নোটস গুলো যাবে, এই যে লাইভ ক্লাসের যে নোটস গুলো, এগুলো তোমাদের পিডিএফ আকারে তোমাদের ব্যাকআপে চলে যায় জি ড্রাইভে। এই নোটস গুলোর উপর কিন্তু বেস করে তোমরা নিজস্ব একটি মোটামুটি নিজস্ব একটি কনসেপচুয়াল নোটস নিজেরা তৈরি করতে পারো। ঠিক আছে? দ্যাট উড বি দ্য বেস্ট ওয়ে টু অ্যাটেম্প্ট দিস ইকোনমি সেকশন। যারা ইকোনমিটা খুব ভালো জানো তাদেরকেও আমি বলছি, ইকোনমিক্স এর পার্টটা ডব্লিউবিসিএস এ কিন্তু এক জায়গায় কোথাও পাবে না, এক জায়গায় কোথাও পাবে না। এইটা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এবং আজকের ক্লাসটির পর তোমাদের কিন্তু পিকচার একদম ক্লিয়ার হয়ে যাবে যে এক একটা পার্ট কোন কোন জায়গা থেকে পড়বো। আমি যে পার্ট গুলো পড়াবো কোনো বইতেই নেই। ঠিক আছে? সো দেখো যে কিভাবে ইকোনমিক্সটাকে অ্যাপ্রোচ করতে হয় আজকের ক্লাসটা থেকে, সেটা ফার্স্ট কথা শেখো। হ্যাঁ, সো লেট আস গো ব্যাক টু দি ক্লাস। মেইন ক্লাসের মধ্যে আমরা চলে যাচ্ছি। আমি আবার বলছি, আজকের সেশনটিতে দুখানা পার্ট স্পেসিফিক্যালি আমরা দেখবো। 1 নম্বর দেখবো ডিমান্ড সাপ্লাই প্রাইসের রিলেশনশিপ,
নম্বরটা কিন্তু ডিফারেন্ট সেক্টরস এন্ড টাইপস অফ ইকোনমি ইলাবোরেটলি দেখ। যেহেতু এটা অনেকের প্রথম ক্লাস এবং অনেকদিন পর আমরা ইকোনমিক্স এর ক্লাসটা করছি, লাস্ট মান্থ মনে এগ্রিকালচার করেছিলাম, আজকের ক্লাসটা কিন্তু কনসেপচুয়াল এবং টার্মস গুলোর কনসেপ্ট গুলো বোঝার চেষ্টা করি। লেট আস মুভ। আচ্ছা, ব্যাংকিং করেছি, রাইট। আচ্ছা, সো প্রথম পার্টটি যেটা আমি তোমাদের বোঝাবো, দ্য কনসেপ্ট অফ ডিমান্ড, সাপ্লাই অ্যান্ড প্রাইস। এই তিনটে পার্টের কনসেপ্ট কিন্তু প্রথম আমি তোমাদের সাথে ক্লিয়ার করে দেব। ফার্স্ট পার্টটা দেখো, আমি যদি এখান থেকে একটি লাইন বরাবর টানি, আবার একটি লাইন এখানে বরাবর টানি, এবং এইখানটায় আমি লিখলাম হচ্ছে হলো কনজিউমার। কনজিউমার মানে উপভোক্তা, বাংলায় বলে হচ্ছে হলো উপভোক্তা। আমরা প্রত্যেকেই কিন্তু একটি উপভোক্তা। যেমন তুমি তোমার বাড়ির দৈনন্দিন জিনিস কি কি লাগে, তোমার বাড়িতে কিছু তোমার চাহিদা কি কি, বেঁচে থাকতে গেলে আমাদের প্রত্যেকেরই চাহিদা আছে। প্রথম হচ্ছে হলো খাওয়ার চাহিদা, বেসিক নেসেসিটি। তার মানে বেসিক নেসেসিটির জন্য, প্রত্যেকটা বেসিক নেসেসিটির জন্য, যেমন চাল ডাল, ম্যাগি, ডিম, দুধ, ফ্রুটস, এগুলোর জন্য তুমি কোথায় যাও? লোকাল বাজারে যাও। লোকাল বাজার থেকে এই বেসিক নেসেসিটির জিনিসগুলো তুমি ফুলফিল করো। আবার আমার আরেকটি চাহিদাও হতে পারে, আমার কিন্তু বেসিক নেসেসিটির বাইরে আমার ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, এইগুলো চাহিদা হতে পারে। তার মানে আমার হোয়াইট গুডস এর চাহিদা হতে পারে। হোয়াইট গুডস এর চাহিদার মধ্যে ফ্রিজ হতে পারে, টিভি হতে পারে, ঠিক আছে, ওয়াশিং মেশিন হতে পারে, আমার যে কোনো গানের ইনস্ট্রুমেন্ট হতে পারে, ঠিক আছে, এগুলোর চাহিদা হতে পারে। আবার কনজিউমারের আরেকটা কি চাহিদা থাকে, আমাদের আরেক রকম চাহিদা থাকে হচ্ছে হলো সার্ভিসেস। সার্ভিসেস মানে আমাদের ডাক্তারের চাহিদা হতে পারে, শরীর খারাপ হলে আমরা ডাক্তারের কাছে যাই। আবার আমরা ধরে নাও তোমরা আমার কাছে পড়ছো, মানে টিচার দরকার হতে পারে, ঠিক আছে। সো এই যে ওয়াইড, আবার আমার আরেকটা জিনিস কি দরকার হতে পারে, আমার আরেকটা জিনিস কি দরকার হতে পারে, আমার ব্যাংকিং রিকোয়ারমেন্টস থাকতে পারে। আমার টাকা পয়সা আমি ব্যাংকে রাখতে যেতে যাওয়ার জন্য আমার ব্যাংকের রিকোয়ারমেন্ট হতে পারে। আমার ক্রেডিট কার্ডের জন্য ব্যাংকের রিকোয়ারমেন্ট হতে পারে। আমার হোম লোনস এর জন্য ব্যাংকের রিকোয়ারমেন্ট হতে পারে, বিভিন্ন রকম লোনস এর জন্য, ঠিক আছে। গাড়ি বাড়ি এগুলো কেনার জন্য ব্যাংকের রিকোয়ারমেন্ট হতে পারে। তাহলে এই যে বিভিন্ন রকম দৈনন্দিন রিকোয়ারমেন্ট, এইটাকেই কিন্তু আমরা বাংলায় বলছি চাহিদা, ঠিক আছে। এই যে দৈনন্দিন জীবনযাপন করতে গেলে যত জিনিসপত্রের রিকোয়ারমেন্ট পড়ে, সেইটাকেই কিন্তু আমরা চাহিদা বলছি। এইবার এই জিনিসপত্রগুলো কিন্তু দু ভাগে ভাগ করা যায়। কি কি ভাগে ভাগ করা যায়? একটা হচ্ছে হলো গুডস, একটাকে বলে হচ্ছে হলো গুডস মানে পণ্য, যেটাকে টাচ অ্যান্ড ফিল করতে পারো। মানে তুমি ফ্রিজ কেনো, ওয়াশিং মেশিন কেনো, এগুলোকে তো টাচ অ্যান্ড ফিল করতে পারো, চোখে দেখা যায়, টাচ অ্যান্ড ফিল করা যায়। বেসিক জিনিস, তুমি ডিম কিনতে গেলে, মাছ কিনতে গেলে, চাল কিনতে গেলে, ফ্রুটস কিনতে গেলে, এগুলোকে টাচ করতে পারছো, দেখতে পাচ্ছ। যে জিনিসগুলো তুমি টাচ অ্যান্ড ফিল করতে পারবে সেগুলোকে বলা হয় পণ্য অথবা গুডস। আরেকটি চাহিদা আমাদের থাকে, সেটা হচ্ছিল সেবামূলক চাহিদা, সেটা হচ্ছিল সার্ভিসেস, ঠিক আছে। এই যে সৌরভ গোলাল বললো সেবামূলক চাহিদা, সেটা হচ্ছিল সার্ভিসেস। কিরকম সেবামূলক চাহিদা? এরকম আমি তোমাদের এই পড়াটা পড়াচ্ছি, টিচারের যে রিকোয়ারমেন্ট, হঠাৎ করে শরীর খারাপ হলো, ডক্টর যে সেবাটা দিচ্ছে। ব্যাংকে তুমি যাচ্ছ, ব্যাংক তোমাকে বিভিন্ন রকম ব্যাংকিং ফেসিলিটি গুলো দিচ্ছে, সেগুলো কিন্তু ব্যাংকিং পরিষেবা, ঠিক আছে। তাহলে সেবা বা পরিষেবা প্রত্যেকটাই কিন্তু তোমাদের সার্ভিসেস এর আন্ডারে আসবে।
মানে আমার যে চাহিদাটা, আমার চাহিদাটা কিন্তু দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে হলো গুডস, আরেকটা হচ্ছে হলো সার্ভিস। তাহলে প্রশ্নপত্রে যখনই তোমাদের গুডস অ্যান্ড সার্ভিসেস কথাটা আসবে, তার মানে দুটোর মধ্যে ডিস্টিংশনটা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হলো, তাই তো? এইবার ধরে নাও, তোমার একটি দুধের প্যাকেট দরকার। তোমার বেসিক নেসেসিটি হচ্ছে হলো একটি আমুল দুধের প্যাকেট। রোজ পাউচ প্যাকেট বাড়িতে লিকুইড মিল্কের অনেকেরই আছে। ধরে নাও একটি দুধের প্যাকেটের চাহিদা তোমার আছে। চাহিদা মানে হচ্ছে হলো ডিমান্ড তোমার আছে। এইবার এই দুধের প্যাকেটটা তো কাউকে তৈরি করতে হবে, বা ধরো তোমার মাখনের চাহিদা আছে, সেই মাখনটা তো কাউকে তৈরি করতে হবে, তাই তো? এই যে মাখনটা তৈরি করতে হবে, এই মাখনটা কিন্তু কিছু লোক তৈরি করছে। কারা তৈরি করছে? এই ফ্যাক্টরিতে কিন্তু দুধ বা মাখন এগুলো তৈরি হচ্ছে। এই যে ফ্যাক্টরিতে দুধ বা মাখন কিন্তু তৈরি হচ্ছে, এদেরকে বলা হয় হচ্ছে প্রডিউসার। এদেরকে বলা হয় হচ্ছে হলো প্রডিউসার অথবা সেলার। এরা কি করছে? এই দুধ বা মাখন তৈরি করে তোমাকে প্রডিউস করে তোমাকে সেল করছে। মানে এরা কিন্তু ডাইরেক্ট তোমাকে সেল করছে না, এরা ইন্টারমিডিয়ারি আছে। ইন্টারমিডিয়ারি মানে মাঝখানে হয়তো একটি রিটেল দোকান আছে, যে দোকানে গিয়ে তুমি তো আর ডাইরেক্ট ফ্যাক্টরিতে যাও না এক পাউচ প্যাকেট দুধ কেনার জন্য। তোমার মার্কেটের একটি দোকানে তুমি গেলে, আবার ফ্যাক্টরি থেকে এই দোকানদারকে দুধ দিয়ে যায়, যে আপনার এখানে কেউ দুধ নিতে আসলে আপনারা কিন্তু দেবে। ঠিক আছে? তার মানে এই যে রিটেল আউটলেট গুলো, এগুলোকে বলা হয় রিটেল আউটলেট গুলো। এরা কিন্তু সব তোমাকে পরিষেবা দিচ্ছে। এরা কিন্তু প্রত্যেকে তোমাকে পরিষেবা দিচ্ছে। তার মানে এইখানে দু রকমের ব্যক্তির আমরা প্রকাশ পাই। একরকম ব্যক্তির নাম হচ্ছে হলো সেলার, যারা জিনিসপত্র বিক্রি করে তাদেরকে আমরা বলি সেলার। আর এক রকম ব্যক্তি, তারা হচ্ছে হলো বায়ার। ঠিক আছে? তারা জিনিসপত্র কেনে। ঠিক আছে? তার মানে এরা হচ্ছে হলো সেলার, এরা হচ্ছে হলো সেলার, আবার এরা হচ্ছে হলো বায়ার। এইবার এই সেলার, হ্যাঁ, বায়ার অথবা কনজিউমার। ঠিক আছে? এই সেলার, বায়ার এদের কাছে কি দেয়, সেলার কি সাপ্লাই করে? সেলার আমাদের কিন্তু সরবরাহ করে। এই যে সরবরাহ কথাটা লেখা আছে, মানে হচ্ছে হলো সাপ্লাই। মানে সেলার আমাদের সাপ্লাই করে, জিনিসপত্র সাপ্লাই করে। ঠিক আছে? সেলার কারা? যারা প্রডিউসার তারাও সেলার, আবার রিটেল আউটলেট যারা তারাও সেলার। আবার আমরা কি করি আমাদের তরফ থেকে? আমরা কিন্তু চাহিদা তাদের কাছে জানাই। তারা আমাদের কাছে যোগান দেয় কিংবা সরবরাহ করে কি জিনিস? তারা আমাদের কাছে গুডস অ্যান্ড সার্ভিসেস সরবরাহ করে। কেন সরবরাহ করে? কারণ আমাদের একটি চাহিদা রয়েছে এই গুডস অ্যান্ড সার্ভিসেস এর জন্য। এবং দেখো, ইন্টারেস্টিংলি, মাঝখানে একটি লোক কিন্তু এই বায়ার আর সেলারের মধ্যে ইন্টারঅ্যাক্ট করে। একটি জিনিস কিন্তু ইন্টারঅ্যাক্ট করে। সেলার নিজের সাপ্লাই এখানে বায়ারকে দেয়, এবং বায়ার সেলারকে কি দেয়? বায়ার সেলারকে দেয় মূল্য অথবা দাম। বায়ার সেলারকে কি দেয়? মূল্য অথবা দাম, মানে প্রাইস দেয়। ক্লিয়ার? তাহলে রাইট, তাহলে এই স্লাইডটি আমি তোমাদের বোঝালাম দু তিনটে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, যে কনজিউমার বা উপভোক্তা কাকে বলে, সেলার কাকে বলে, বায়ার কাকে বলে, প্রাইস এর মানে কি, প্রাইস কিরম ভাবে মুভ করে, ডিমান্ড অথবা চাহিদা মানে কি, আর সাপ্লাই বা সরবরাহ মানে কি। এই টার্মস গুলো বোঝানোর জন্য কিন্তু এই পুরো ইকোসিস্টেমটা, এই স্লাইডটা তোমাদের কাছে ফেললাম। আশা করি ক্লিয়ার হয়েছে স্লাইডটা।
নেক্সট পার্ট আমরা পড়ছি কি, আমরা ফার্স্ট টপিকটা পড়ছি যেখানে আমরা ডিমান্ড সাপ্লাই আর প্রাইসটা দেখে নিচ্ছি। এবার দেখব যে এই ডিমান্ড আর প্রাইসের মধ্যে কি সম্পর্ক, এই ডিমান্ড আর প্রাইসটার মধ্যে সম্পর্কটা কি সেটা একটুখানি দেখে। ঠিক আছে, আচ্ছা, ডিমান্ড আর প্রাইসের মধ্যে দেখো আমি সম্পর্কটা তোমাদের বোঝাচ্ছি। নর্মাল একদম প্লেন ওয়েতে কিন্তু সম্পর্কটা বুঝতে হবে। ধরে নাও আমাদের পেঁয়াজের দাম, আমি জিনিসটা ধরে নিলাম অনিয়ন দিয়ে, আমি তোমাদের এক্সাম্পলটা দেওয়ার চেষ্টা করছি। আমাদের প্রত্যেকের মনে আছে কিছুদিন আগে পেঁয়াজের দামটা আকাশছুঁই হয়ে গেছিল, কার কার মনে আছে? কোন মাসে এটা? ফেব্রুয়ারি মাস না মার্চ মাস? ফেব্রুয়ারি মাস। ভেরি গুড, ভেরি গুড। ফেব্রুয়ারি মাসে পেঁয়াজের দামটা প্রায় আকাশছুঁই হয়ে গেছিল, 160 টাকা পার কেজি করে কিন্তু পেঁয়াজ বিক্রি হচ্ছে। অনির্বাণ 120-তে পেয়েছে, আমরা তো এখানে 160-এর নিচে পেঁয়াজ ছিল না। হ্যাঁ হ্যাঁ, আমি ধরে নিলাম ফেব্রুয়ারি। আবার কিন্তু তার আগে ধরে নাও নভেম্বর ডিসেম্বরের সময়, নভেম্বর ডিসেম্বরের সময় আমার পেঁয়াজের দাম কিন্তু 30 টাকা পার কেজি ছিল, তার বেশি কিন্তু পেঁয়াজের দাম ছিল না, ম্যাক্সিমাম 30 টাকা 35 টাকা এরকম কেজি ছিল, তাই তো? হ্যাঁ, তাই তো, এই এই আমার ছিল। এইবার ধরে নাও আমি দুটো অক্ষতে আমি করলাম, দুটো অক্ষে আমি আঁক করলাম। এই অক্ষে আমি পেঁয়াজের কোয়ান্টিটিটা লিখলাম, এই অক্ষে আমি পেঁয়াজের কোয়ান্টিটি লিখলাম, আর এই অক্ষে আমি কি লিখলাম? পেঁয়াজের প্রাইসটা লিখলাম, পেঁয়াজের দামটা আমি এই অক্ষে লিখলাম। ঠিক আছে, আচ্ছা, বটলনেক ইনফ্লেশন, নট এক্স্যাক্টলি বটলনেক ইনফ্লেশন, ঠিক আছে, এনিওয়ে আমি বোঝাবো তোমাদের। এইবার ধরে নাও যখন 30 টাকা করে কেজি ছিল পেঁয়াজ আমার সংসারে, তখন মাস গেলে 10 কেজি পেঁয়াজ লাগতো। আমার সংসারে তখন মাস গেলে 10 কেজি পেঁয়াজ লাগতো। আর রাকেশ, হাইপার ইনফ্লেশন অন্য জিনিস। হ্যাঁ, স্লাইডটা বোঝার চেষ্টা করো, একদম প্লেন পাতি বাংলা ভাবে বোঝো জিনিসটা। ইকোনমিক্স কিন্তু একদম হার্ড নয়, একদম সোজা। হ্যাঁ, তার মানে আমার তখন কত টাকা খরচ হতো? আমার তখন কিন্তু 300 টাকা খরচ হতো। ঠিক আছে, আবার যখন 160 টাকা করে প্রাইস হলো, আমি তো পেঁয়াজ অত কিনতে পারবো না, কারণ আমার কাছে অত আর্থিক ক্ষমতা নেই। আমি কি করলাম, এই 10 কেজির জায়গায় আমি ম্যাক্সিমাম 2 কেজি পেঁয়াজ দিয়ে চালানোর চেষ্টা করলাম। আমি ম্যাক্সিমাম 2 কেজি পেঁয়াজ মানে 320 টাকা আমার খরচ হলো, কিন্তু আমি পেঁয়াজের ডিমান্ডটা আমি কমিয়ে দিলাম। কেন কমিয়ে দিলাম? আমার আর্থিক সচ্ছলতা নেই যে এত টাকা কেজি দিয়ে পেঁয়াজ খাবো। পেঁয়াজ দিয়ে যা যা রান্না হয় সেগুলোও কেনা বন্ধ করে দিলাম, মাংস মাছ অনেকটা খাওয়া বন্ধ করে দিলাম, তাই তো? এইবার ধরে নাও একটি গ্রাফ রয়েছে, একটি লাইন রয়েছে। আমি এই লাইনটা আগেই কিছু বলার চেষ্টা করো না লাইনটার সম্বন্ধে। ধরে নাও প্রথম 10 কেজি কোয়ান্টিটি হচ্ছে হলো এই জায়গায়, 10 কেজি আমার প্রথমে কোয়ান্টিটি। তার মানে আমি যদি লাইনটার এখানে নিয়ে যাই, তার মানে এই জায়গায় হচ্ছিল 10 কেজি কোয়ান্টিটি ছিল। তার মানে তখন আমার দাম কত ছিল? যদি আমি লাইনটাকে বাঁদিকে টেনে নিয়ে যাই, তাহলে আমার দামের এখানে এইটা আমার দাম ছিল প্রথমে। দাম কত ছিল প্রথমে? 30 টাকা পার কেজি। অনিয়নের দাম ছিল প্রথমে 30 টাকা করে পার কেজি। তখন আমি 10 কেজি পেঁয়াজ কিনতাম। ঠিক আছে, এইবার অনিয়নের দামটা হয়ে গেল 160 টাকা পার কেজি।
মানে 30 টাকা থেকে লাভ দিয়ে এইখানে 160 টাকা পার কেজি অনিয়নের দাম হয়। তার মানে আমার ডিমান্ডটা আর এখানে থাকবে না, আমার যে ডিমান্ড পয়েন্টটা এই জায়গাটায় ছিল এই জায়গাটায় আর থাকবে না, কারণ এই প্রাইসটা যদি আমি অক্ষটা টানি তাহলে এই পয়েন্টটা হবে নতুন ডিমান্ড পয়েন্ট। তার মানে এই পয়েন্টটা থেকে যদি আমি নিচে টানি এখানে, তার মানে কোয়ান্টিটি আমার কত গিয়ে দাঁড়ায়, 2 কেজি কোয়ান্টিটি আমি কিনেছি। এই যে দেখো 2 কেজি কোয়ান্টিটি আমি দাম বাড়লে কিনেছি, বুঝতে পারলে? এইবার আমি এই পুরো দাম দাম যে 30 থেকে 160 হয়েছে আর কোয়ান্টিটি 10 থেকে 2 হয়েছে, এটাকে আমি গ্রাফিক্যালি এখানে তোমাদের দেখালাম। এই লাইনটাকে বলে হচ্ছিল ডিমান্ড লাইন অথবা ডিমান্ড কার্ভ। এই যে লাইনটা গেছে, এই যে লাইনটা আমি টানছি, এই লাইনটা হচ্ছিল ডিমান্ড লাইন অথবা ডিমান্ড কার্ভ। এখানে প্রাইস আর কোয়ান্টিটি মানে দাম আর কোয়ান্টিটির মধ্যে একটি রিলেশনশিপ আছে। কি রিলেশনশিপ? কোয়ান্টিটি মানে হচ্ছিল কোয়ান্টিটি ডিমান্ডেড, কোয়ান্টিটি মানে হচ্ছিল এটা কোয়ান্টিটি ডিমান্ডেড, মানে ডিমান্ড ইজ কোয়ান্টিটি ডিমান্ড ইজ inversely relation to price, inversely proportional to price, মানে আমার বা প্রাইস ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ডিমান্ড, প্রাইস ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ডিমান্ড, যে কোনো একটাই কিন্তু তুমি লিখতে পারো। এর মানেটা হচ্ছিল যত আমার দাম কমবে, দাম বাড়বে, তত আমার কিন্তু চাহিদা কমবে। একদম মনিরুজ্জামান ঠিক বলেছে, যত আমার দাম বাড়বে তত আমার চাহিদা কিন্তু কমবে। আবার যদি দাম কমে, দাম যদি কমে তাহলে কিন্তু আমার চাহিদাটা বেড়ে যাবে। মানে প্রাইস ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ডিমান্ড। একদম প্রসেনজিৎ পাতি বাংলা কথায় অপোজিট রিলেশনশিপ, ভাইস ভার্সা। ঠিক আছে, এনি ডাউটস? আশা করি কোনো ডাউটস নেই। একদম রেসিপ্রোকাল ইনভার্স রিলেশনশিপ, যেটা বলা যায় ইনভার্স রিলেশনশিপ। হ্যাঁ, তার মানে এখান থেকে তোমরা কি বুঝতে পারলে? এখান থেকে এই যে আমি জিনিসটা তোমাদের বোঝালাম যে প্রাইস ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ডিমান্ড, প্রাইস ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ডিমান্ড, এইটাকেই বলে হচ্ছিল ল অফ ডিমান্ড। এইটাকে কি বলে? দিস ইজ নোন অ্যাজ ল অফ ডিমান্ড। ঠিক আছে, এইটাকেই বলে মানে চাহিদার তত্ত্ব বা সূত্র। দেখি কোশ্চেন্সটা কি এসছে। সন্দেহ, দাম বাড়লে চাহিদা কমবে। হ্যাঁ একদম ঠিক, দাম বাড়লে চাহিদা কমবে, দাম পড়লে চাহিদা বাড়বে। হ্যাঁ, আর আরেকটি কনসেপ্ট এখান থেকে আমরা পেলাম, যে বুঝতে পারলাম যে গ্রাফিক্যালি ডিমান্ড লাইনটা কিরকম দেখতে হয়। এই ডিমান্ড লাইনটা এরকম দেখতে হয়, আর এইগুলো হচ্ছিল ডিমান্ড পয়েন্ট। অরিজিনাল পয়েন্ট এইটা ছিল, সেকেন্ড পয়েন্ট এইটা গেল। ঠিক আছে, ফাইন। লাবণী দেখো কোশ্চেন্স গুলো কিন্তু, জাস্ট ওয়েট জিতেন্দ্র, জাস্ট ওয়েট। লাবণী একটি প্রশ্ন করেছে, এখান থেকে কিরকম কোশ্চেন্স আসে। দেখো ডিমান্ড আর প্রাইস নিয়েও কোশ্চেন্স আসতে পারে। আমি কেন বেস চ্যাপ্টারটি একটু আস্তে আস্তে ধীরে ধীরে ভেতরে ঢুকে পড়াচ্ছি, কারণ এরপরে এই টার্মস গুলোই কিন্তু ফিউচারে ইউজ করব। তখন কিন্তু তুমি ঘাবড়ে যেও না। আমি যখন বলবো প্রাইস ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ডিমান্ড, তুমি ঘাবড়ে গিয়ে ভাববে যে কি করে হলো তাহলে প্রাইস ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ডিমান্ড। ঠিক আছে, এই বেস জায়গাগুলো একটু বেশি করে ক্লিয়ার করে নিলে দেখবে আগামী দিনে পড়তে একদম ইজি হবে জিনিস। হ্যাঁ,
নেক্সট হচ্ছিল কিন্তু এখানে অ্যাড করতে হবে কনজিউমারের টেস্ট অ্যান্ড প্রেফারেন্স চেঞ্জ নাও। হ্যাঁ, কিপিং দোজ থিংস কনস্ট্যান্ট। পায়েল দাস, আমার মনে হয় তোমার ছিল এই টপিকটা, ঠিক আছে, গ্রাজুয়েশন লেভেলে। কনজিউমার টেস্ট প্রেফারেন্স অনেক কিছু কনস্ট্যান্ট ধরতে হয়, সেগুলোর মধ্যে আমি ঢুকছি না, কারণ ডাব্লিউবিসিএস ওগুলোর থেকে কোশ্চেন্স তোমায় জিজ্ঞেস করবে। ওকে, ফাইন। সো দেখো, এইখানে ডিমান্ড কার্ভ যে এত ঘটা করে এত কালারিং করে যে কার্ভ গুলো করা আছে, এটা কিন্তু সেম জিনিস এখানে বলা আছে। আমি যতক্ষণ যেটা একে বললাম সেম কার্ভটা কিন্তু দেখো, এই যে কার্ভটা, দিস ইজ কল্ড দি ডিমান্ড লাইন অর দি ডিমান্ড কার্ভ, এইটা কিন্তু এখানে ডিনোট করছে। ক্লিয়ার? আবার দেখো ডান দিকের কার্ভটা, দেখো ডান দিকের কার্ভটাও সেম করছে। ঠিক আছে, আমি একটা জিনিস, এই ল অফ ডিমান্ডটা দেখো, ল অফ ডিমান্ড ইজ ইকুয়ালস টু 1/প্রাইস, এই পার্টটাও কিন্তু আমরা একটু আগে করে নিয়েছি। ওকে, সো এইবার আমাদের জিতেন্দ্র বাবুর একটি প্রশ্ন ছিল সাপ্লাইয়ের সঙ্গে কি রিলেশনশিপ, তাই তো জিতেন্দ্র? ভেরি গুড। দেখো তুমি বললে আর আমার স্লাইডটি তোমার সামনে হাজির হল। মনে হয় স্লাইডটি তোমার জন্যই তৈরি করা হয়েছে। দেখো, ধরে নাও আবার সেই একই জিনিস, প্রাইস আর কোয়ান্টিটি আমি এক জায়গায় অক্ষে আঁকবো। এই অক্ষে ধরে নাও আমার প্রাইস রয়েছে, আর এই অক্ষে ধরে নাও আমার কোয়ান্টিটি রয়েছে। এই অক্ষে কি রয়েছে, আমার কোয়ান্টিটি ডিমান্ডেড রয়েছে, আর এই অক্ষে রয়েছে হচ্ছে হলো আমার প্রাইসটা। আমি জানি ল অফ ডিমান্ডের ডিমান্ড লাইনটা আমার এরকম আছে, তাই তো? ডিমান্ড লাইনটা হচ্ছিল এইটা, একটু আগে আমরা দেখে নিলাম। আবার আমি জানি আমাদের সাপ্লাই লাইনটা কিন্তু এরকম ভাবে ওঠে। ঠিক আছে, আমাদের সাপ্লাই কার্ভটা অথবা সাপ্লাই লাইনটা কিন্তু এরকম ভাবে। তার মানে আমার, ধরে নাও মার্কেটে তোমার সাধারণ, তোমরা কে কে বাজারে যাও, কে কে বাজারে বাজার করতে যাও? আচ্ছা, গুড। আশা করি মাস্ক পরে যাচ্ছ এখন, তাই তো? আশা করি এখন মাস্ক পরে যাচ্ছ। ঠিক আছে, তোমরা যে বাজারে যাও, ভেরি গুড, তোমরা যে বাজারে যাও, তুমি তো আর একা থাকো না, ওখানে অনেক লোক যায় বাজার করতে। গুড। আচ্ছা, স্টপ, এবার লেট আস কনসেন্ট্রেট। ভেরি গুড অর্পিত। বাজারে যে যাও, ধরে নাও বাজারে পেঁয়াজের ডিমান্ড রয়েছে 100 কেজি পার ডে। বাজারে পেঁয়াজের ডিমান্ড রয়েছে 100 কেজি পার ডে, 100 কেজিস পার ডে তোমার ডিমান্ড রয়েছে। তোমার সাপ্লাই ধরে নাও বাজারে রয়েছে 100 কেজি পার ডে। ঠিক আছে, এবং এই সময়টায় তোমার প্রাইস বাজারে রয়েছে 30 টাকা পার কেজি। ঠিক আছে, তার মানে আমি এখানে কোয়ান্টিটি, এই পয়েন্টটায় যেখানে সাপ্লাই আর ডিমান্ড একত্রে মিট হচ্ছে, সেই পয়েন্টগুলোর ভ্যালু কত? ডিমান্ডটা 100 কেজি, সাপ্লাইটা 100 কেজি, তার মানে দুটোরই কোয়ান্টিটি ইকুয়ালস টু 100 কেজিস সাপ্লাই মার্কেটে রয়েছে, যেটা ডিমান্ড, এবং সেইখানে দামটা কত? দামটা হচ্ছে হলো 30 টাকা পার কেজি। আগের এক্সাম্পলের মতো এটাও আমি ধরলাম। আচ্ছা, আগে কমেন্টস গুলো দিও না কমেন্ট বক্সে, আগে জিনিসটাকে বোঝো। দেয়ার আর মেনি পারমুটেশন কম্বিনেশন, সিম্পল বাংলা ওয়েতে বোঝো আগে। হ্যাঁ, অনেকের, আমি জানি ইকোনমিক্সটা অনেকের গ্রাজুয়েশন পেপার ছিল, তোমরা হয়তো মানে অনেক বেটার বোঝো, বাট অনেকে আছে অডিয়েন্সে যারা বাংলার মতো করে বুঝতে চায়। হ্যাঁ, আমি কিন্তু তাদের জন্য একটু এক্সপ্লেইন ভাবে পড়াচ্ছি। একটু ওয়েট করো, তোমাদের অ্যাডভান্স লেভেল কোশ্চেনেরও আনসার আমি দেবো। এইবার ধরে নাও
এইবার ধরে নাও এই সাপ্লাইটা 100 কেজি না হয়ে আমাদের যখন দামটা বেড়ে গেছিল, কেন দামটা বেড়েছিল? সাপ্লাইটা কম হয়ে গেছিল, ডিমান্ড তো কমেনি। ডিমান্ড তো 100 কেজি মার্কেটে ছিল, তুমিও বাজারে যাচ্ছ, তোমার সঙ্গে যারা আগে বাজারে যাচ্ছিল তারাও যাচ্ছে, আর 100 কেজি কিন্তু ডিমান্ডটাও কমেনি, কারণ তোমার পাড়ার বাজারে তোমার পাড়ার আশপাশের লোকই যেত, এখনো যাচ্ছে। কিন্তু সাপ্লাইটা কমে হয়ে গেছে হচ্ছে হলো 30 কেজি। সাপ্লাইটা কমে হয়ে গেছে হচ্ছে হলো 30 কেজি। সাপ্লাইটা কমা মানে এই সাপ্লাই কার্ভটি এই দিকে মুভ করবে, সাপ্লাই কার্ভটি এই দিকে মুভ করবে, মানে সাপ্লাই কার্ভটা কিন্তু নতুন সাপ্লাই কার্ভটা এরকম হয়ে গেল। ক্লিয়ার? এই যে সাপ্লাই কার্ভটা নতুন হয়ে গেল, মানে এই সাপ্লাই কার্ভটা হচ্ছিল 30 কেজি সাপ্লাই কার্ভ, ঠিক আছে? এই 30 কেজি সাপ্লাই কার্ভটা দেখো, এইখানে এখন কিন্তু দামটা হচ্ছে হলো, এইখানে কোয়ান্টিটিটা হচ্ছে হলো 30 কেজি, 30 কেজি হচ্ছে হলো এইখানকার কোয়ান্টিটি। আর এইখানে যে সাপ্লাই কার্ভের এখানে এই যে পয়েন্টটা সাপ্লাই আর ডিমান্ড কার্ভটা মিট করলো, এইখানেই দাম নির্ধারণ হবে। দামটা কিন্তু বেড়ে হয়ে গেল 120 থেকে 160 কেজি, আমি ধরলাম 120 টাকা পার কেজি, 120 পার কেজি কিন্তু দাম হয়ে গেল। তার মানে আমি দেখলাম যে সাপ্লাইটা যখন কমে যায় উইথ ডিমান্ড রিমেইনিং দ্য সেম, আমার কিন্তু দামটা মার্কেটে বেড়ে যায়। ডিমান্ডটা যদি কনস্ট্যান্ট বা একই থাকে, যদি সাপ্লাইটা মার্কেটে কমে যায়, তাহলে কিন্তু ওই জিনিসটার দাম কিন্তু ঊর্ধ্বমুখী হয়। সেই জন্যই কিন্তু পেঁয়াজের দামটা ঊর্ধ্বমুখী হয়েছিল। আমাদের কিন্তু ডিমান্ড কমেনি মার্কেটে, আমাদের সাপ্লাইটা কিন্তু 100 কেজি থেকে 30 কেজিতে নেমে এসেছে। বুঝতে পেরেছো? ডিমান্ড কমেনি, সেই জন্য কিন্তু ডিমান্ড লাইনে কোনো চেঞ্জ হয়নি, ডিমান্ড লাইনটা কিন্তু এইটাই রয়ে গেছে। আগেও ডিমান্ড লাইন এইটা ছিল, পরেও কিন্তু ডিমান্ড লাইন এইটা হয়ে গেছে। কিন্তু যেহেতু আমাদের সাপ্লাইটা কমে গেছে, সাপ্লাইটা 100 থেকে 30 কেজিতে এসছে, এইটা হচ্ছিল 100 কেজি সাপ্লাই লাইন, আর এইটা হচ্ছিল কমে গিয়ে 30 কেজি সাপ্লাই। ক্লিয়ার? যারা ইকোনমিক্সটা কম বোঝো তাদের কাছে ক্লিয়ার? ফাইন। তাহলে এই স্লাইডটা থেকে আমি কিন্তু বেশি কমপ্লিকেটেড কিচ্ছু বোঝাতে চাইছি না, আমি কিন্তু জাস্ট বোঝাতে চাইছি যে প্রাইস, ডিমান্ড আর সাপ্লাই এর মধ্যে রিলেশনশিপটা কিভাবে কাজ করে, প্রাইস, ডিমান্ড আর সাপ্লাই এর মধ্যে রিলেশনশিপটা কিভাবে কাজ করে। আবার এর উল্টোটাও হতে পারতো। এইখানে ধরে নাও আমি প্রথমবার দেখালাম এই সাপ্লাইটা কমে গেছিল, এবার যদি সাপ্লাইটা কনস্ট্যান্ট থাকে, ধরে নাও ডিমান্ডটা বেড়ে যায়, সাপ্লাইটা কনস্ট্যান্ট থাকে আর ডিমান্ডটা যদি বেড়ে যায়, তাহলে কি হবে? ঠিক আছে, দেখে নাও পরের পার্টটায় আমি তোমাদের এঁকে বোঝাচ্ছি। এইটা হচ্ছিল দামের অক্ষটা, আর এটা হচ্ছিল কোয়ান্টিটির অক্ষ, এটা হচ্ছিল কোয়ান্টিটির অক্ষ, আর এটা হচ্ছিল দামের পক্ষ, অ্যাক্সিস। আমি জানি ডিমান্ড লাইন এরকম ভাবে হয়, আর সাপ্লাই লাইন যদি আমি আঁকি তাহলে সাপ্লাই লাইনটা এরকম ভাবে হয়। ঠিক আছে? আচ্ছা, মনতোষ রায় কি বলছিলে স্কিপার হবে মানে? মনতোষ রায় আছো? আচ্ছা, আমি স্লাইডটা কমপ্লিট করিয়ে মনতোষ রায়ের কাছে আসছি। আমার সাপ্লাই লাইনটা এটা, আর আমার ডিমান্ড লাইনটা হচ্ছিল এটা। এইবার এখানে কি সিচুয়েশন? এখানে অরিজিনাল সিচুয়েশন 30 টাকা করে ধরো পেঁয়াজ ছিল, আবার সেম ডিমান্ড লাইনটা
আমি সাপ্লাই লাইনটা করব, ডিমান্ড লাইনটা করব, ডিমান্ড লাইনটা 100 কেজি ধরে নাও, সাপ্লাই লাইনটাও 100 কেজি ছিল, 30 টাকা আমার প্রাইস ছিল, যেটা হচ্ছিল এইটা অরিজিনাল। এটা 100 কেজি ডিমান্ড আর সাপ্লাই, আর আমার অরিজিনাল প্রাইসটা ছিল 30 টাকা পার কেজি। এইবার আমার আগের বার ডিমান্ডটা কনস্ট্যান্ট ছিল, আমি এবার সাপ্লাইটাকে কনস্ট্যান্ট রাখলাম, মানে নতুন সাপ্লাইটা আমার কমেনি, সাপ্লাইটা আমার 100 কেজি রয়ে গেছে, ডিমান্ডটা আমার বেড়ে দাঁড়িয়েছে 150 কেজি, ডিমান্ডটা আমার বেড়ে গেছে, ঠিক আছে? ডিমান্ডটা আমার বেড়ে গেছে মানে আমার কোন দিকে যাবে ডিমান্ডটা, আমার ডিমান্ড লাইনটা এবার শিফট হবে, আগের বার সাপ্লাই লাইনটা শিফট হয়েছিল, এবার সাপ্লাই লাইনটা কনস্ট্যান্ট আছে 100 কেজি 100 কেজি, ডিমান্ড লাইনটা বেড়েছে, তার মানে ডিমান্ড লাইনটা আরো আমার ডান দিকে শিফট হবে, একদম ঠিক সৌরভ বড়াল, ডান দিকে শিফট হবে ডিমান্ড লাইনটা। নতুন ডিমান্ড লাইন কোন দিকে যাবে, এই রকম সাইডে যাবে, এরকম ভাবে যাবে, এটা হচ্ছিল আমার নতুন ডিমান্ড লাইন, ডিমান্ড লাইন 2, যেখানে কোয়ান্টিটিটা আমার নতুন পয়েন্টটা হচ্ছিল এটা, যেখানকার কোয়ান্টিটিটা এখানে যদি টানি, এইটা হচ্ছিল 150 কেজির কোয়ান্টিটি, আর আমি যদি প্রাইসটা টানি এই পয়েন্টের, দেখো আমার প্রাইসটা কিন্তু 30 টাকা থেকে বেড়ে এইখানে মুভ করে গেছে, মানে বেড়ে গেছে, আমি এটা ধরে নিলাম 80 টাকা কেজি পার হয়েছে, কথার কথা ধরলাম, ধরে নাও 80 টাকা পার কেজি হচ্ছে। তার মানে কি হচ্ছে, সাপ্লাই যখন কনস্ট্যান্ট, মানে সাপ্লাই এর কোনো চেঞ্জ নেই, কিন্তু বাজারে ডিমান্ড বেড়ে গেছে, 150 টাকা পার কেজি হয়ে গেছে, ঠিক আছে? জামাই ষষ্ঠীর আগের দিন, জামাই ষষ্ঠীর আগের দিন একদম ফলের দাম বেড়ে গেছে বা পেঁয়াজের দাম বেড়ে গেছে, ঠিক আছে? তার মানে আমার অটোমেটিক দামটা বাড়বে, মার্কেটের দামটা বাড়বে, বুঝতে পেরেছো? তার মানে আমি প্রাইস, আমি কি কি তোমাদের রিলেশনশিপ বোঝাচ্ছি, প্রাইস, ডিমান্ড আর কোয়ান্টিটির রিলেশনশিপ কিন্তু আমি বোঝানোর চেষ্টা করছি। অনেকে জিজ্ঞেস করবে এইটা কি পরীক্ষায় আসবে, অনেকে জিজ্ঞেস করবে তোমরা এইটা কি পরীক্ষায় আসবে, এরকম গ্রাফ কি পরীক্ষায় আসে? না, আগে না, কিন্তু এরপরে যখন আমি তোমাদের ন্যাশনাল ইনকাম পড়াবো, জিডিপি পড়াবো, জিএনপি পড়াবো, ফ্যাক্টর কস্ট পড়াবো, হোলসেল প্রাইস ইন্ডেক্স পড়াবো, তখন যদি আমাকে জিজ্ঞেস করো ডিমান্ড মানে কি আর সাপ্লাই মানে কি, একদম কান ধরে আমি উঠবোস করাবো। ক্লিয়ার? তখন কিন্তু আই উইল রিচ টু ইউর হোম ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড ডিমান্ড সাপ্লাই, এই পার্টগুলো। ক্লিয়ার? ফ্যান্টাস্টিক, ভেরি গুড। হ্যাঁ, লকডাউন চলছে। সো আরে সৌরভ, তুমি এত চাপ নাও কেন? ফিসকাল ডেফিসিট, তোমার তো ডেফিসিট হচ্ছে না, ফিসকাল ডেফিসিট হোক না, ফিসকাল ডেফিসিট একদম সোজা জিনিস, চাপের কি আছে? এই চ্যাপ্টারটা পড়ার পর দেখবে জিনিসগুলো একদম সোজা হয়ে যাবে, এই বেস চ্যাপ্টারটা একটু শক্ত করে পড়তে হয়। ভেরি গুড। এই যে আরেকজন কোশ্চেন করলো, দেখো সে ইকোনমিক্স এর উপর এমএ মনে হচ্ছে, কে কোশ্চেন করলো? মনিরুজ্জামান। মনিরুজ্জামান বলল ডিমান্ড আর সাপ্লাই যদি দুটোই বাড়ে, মনিরুজ্জামান আমার নলেজ টেস্ট করছে, সত্যি আমার অত নলেজ নেই মনিরুজ্জামান, তোমাদের যা নলেজ আছে, বাট আমি ছোট্ট নলেজে মনিরুজ্জামানের উত্তর দিচ্ছি। মনিরুজ্জামান বলল ডিমান্ড আর সাপ্লাই কারো আছে, ডিমান্ডটাও ইনক্রিজ করছে, সাপ্লাইও ইনক্রিজ করছে, ডিমান্ড ছিল 100, সাপ্লাই ছিল 100, ডিমান্ড ইনক্রিজ করে হলো 150, সাপ্লাই ইনক্রিজ করে হলো 150। ভেরি গুড সৌরভ বড়াল, এক্সট্রিমলি গুড, এক্সট্রিমলি গুড। বা মনতোষ, মনতোষ আবার আরেকটা স্কিপনেস আসছে, মনতোষ আমি ডেল্টা দিয়েও কিন্তু করাতে পারি, আমি কিন্তু ক্যালকুলাস দিয়ে ইকোনমিক্সটা করাতে পারি, আমার কিন্তু মানে পোস্ট গ্রাজুয়েশনে ইকোনমিক্সই ছিল,
মনতোষ আমারও পোস্ট গ্রাজুয়েশনে ইকোনমিক্স ছিল, ঠিক আছে, ওগুলো আসবে না, মনতোষ স্টিপার আর ওই পার্টটা আসবে না। না, আমাদের এক বন্ধু আছে মনতোষ, ওর মনে হয় এই সাবজেক্টটা আছে। ভেরি গুড মনতোষ, ইনফ্যাক্ট ভেরি গুড, আই রেসপেক্ট ইউর কোশ্চেন। এটা নয় যে তোমার কোশ্চেনটা রেসপেক্ট করছি না, বাট আমি লার্জার, এখানে একটা লার্জার অডিয়েন্সকে পড়াচ্ছি, জাস্ট আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, তোমার ফিজিক্স, তাহলে তো তোমার সঙ্গে পারাই যাবে না। দেখো, ডিমান্ড কার্ভটা, এটা ছিল অরিজিনাল ডিমান্ড লাইন আর এটা ছিল অরিজিনাল সাপ্লাই লাইন। তার মানে ডিমান্ডটা বেড়েছে 100 থেকে 150, ডিমান্ড, নতুন ডিমান্ড লাইনটা এটা হবে, তাই তো? আর নতুন সাপ্লাই লাইন কোনটা হবে? এইটা হবে নতুন সাপ্লাই লাইন। ডিমান্ডও বেড়েছে, সাপ্লাইও বেড়েছে, তার মানে, না সরি, সাপ্লাই লাইনটা বাদিকে না, এক সেকেন্ড দাও, সাপ্লাই লাইনটা আমি ভুল আঁকলাম, জাস্ট হোল্ড অন। ডিমান্ড বেড়েছে, সাপ্লাই বাড়লে কোন দিকে বাড়বে? সাপ্লাই বাড়লেই ডান দিকে বাড়বে, ডান দিকে বাড়বে, নিচে হবে, একদম ঠিক। মনিরুজ্জামান, এই দেখো মনিরুজ্জামান কোশ্চেনটা করেছে এবং মনিরুজ্জামান কিন্তু দেখে যাচ্ছে, ঠিক আছে, এইটা আরো নিচের দিকে এরকম আসলো আর এই কার্ভটা এরকম করে নিচ থেকে উপরে উঠলো। তার মানে প্রথমে অরিজিনাল পয়েন্টটা ছিল আমার ডিমান্ড আর সাপ্লাই এর এটা, যেটা হচ্ছিল 100 কেজির, আর পরে পয়েন্টটা হলো এটা, এটাও 100 কেজি। আমার কিন্তু প্রাইসটা মোর অর লেস দি সেম, দেখো প্রাইসটা কিন্তু কনস্ট্যান্ট সেম থেকে, ঠিক আছে মনিরুজ্জামান, ঠিক বললাম তো? এখানে দেখো অনেক রকম জিনিস আছে, চেঞ্জ ইন ডিমান্ড, ডেল্টা ইন ডিমান্ড, তারপরে ক্যালকুলেস প্লেস করে কিন্তু করা যায়, এক্স্যাক্টলি বার করা যায়, ওই কোশ্চেন্স গুলো ডব্লিউবিসিএস এ আসে না, ঠিক আছে। থ্যাংক ইউ মনিরুজ্জামান, মনতোষ রায়, ফর টেস্টিং মি, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, দেখো, এইবার আমি তোমাদের এই লাইনগুলো আশা করি তোমাদের নিজেদের কাছেই ক্লিয়ার, এটাও ক্লিয়ার, এটাও ক্লিয়ার, আমাকে আর বোঝাতে হবে না, এই সেম জিনিসটা আমরা এতক্ষণ করলাম। নেক্সট হচ্ছিল সেক্টরস অফ দি ইকোনমি, সেক্টরস অফ দি ইকোনমি, ভালো করে বুঝবে এই পার্টটা, কিন্তু ভালো করে বুঝবে, আমাদের সময় লাগছে আজকে, কিন্তু বোঝার চেষ্টা করো, ক্লাস ছেড়ে যেও না, রাত হয়েছে কিন্তু ক্লাসটা ছেড়ে যেও না। কেন ক্লাস ছেড়ে যেতে বারণ করছি? এগুলো বইতে পাবে না, তোমাদের যে কোনো বইতে কিন্তু এরকম ডিফারেন্ট জিনিস এক জায়গায় কিন্তু কোলেক্ট করা নেই। গুড। এইবার দেখো, তিনটে সেক্টর আছে, তিনটে সেক্টর আছে, তিনটে সেক্টর কি কি? প্রাইমারি, সেকেন্ডারি আর টার্সিয়ারি। এবার ভুলে যাবে, টার্মিনোলজি গুলো ভুলে যাও, টার্মিনোলজি গুলো মনে রাখার দরকার, জাস্ট পাতি বাংলা ভাষায় দেখো। মেইন হচ্ছে হলো ন্যাচারাল রিসোর্সেস, আমি যদি এখানে লিখি ন্যাচারাল রিসোর্সেস, আমরা কোন কোন ন্যাচারাল রিসোর্সের সঙ্গে কাজ করি, আমাদের কোন কোন প্রফেশন ন্যাচারাল রিসোর্সের সঙ্গে জড়িত? আজারউদ্দিন বলল এগ্রিকালচার, এগ্রিকালচারের সঙ্গে ন্যাচারাল রিসোর্স, ফার্মার, ফার্মার এগ্রিকালচারই করে প্রীতম। কোল, কোল মানে হচ্ছিল মাইনিং, পায়েল দাস ফিশ, কোল মানে হচ্ছিল মাইনিং, ভেরি গুড। ফিশিং, ফিশিং মানে হচ্ছিল অ্যাকোয়াকালচার অথবা ফিশিং, ফিশারি। ফুয়েল, ভেরি গুড, ফুয়েল, ফুয়েল মানে অয়েল অ্যান্ড গ্যাস, মাটির নিচের থেকে মিনারেলস এবং মেটালস, ঠিক আছে। ফরেস্ট্রি, ভেরি গুড, ফরেস্ট্রি। পিসিকালচার, প্রসেনজিৎ মালাকার, ভেরি গুড, পিসিকালচার। আবার আমরা ফুল তৈরি করি, হর্টিকালচার, তাই তো। সেরিকালচার, ভেরি গুড। যে কোনো ন্যাচারাল রিসোর্স নিয়ে যদি কাজ হয়,
খালি কৃষি ভিত্তিক নয়, মাইনিংও ইজ এ ন্যাচারাল রিসোর্স। ডিরেক্ট ইউজ অফ ন্যাচারাল রিসোর্সেস, আজহারউদ্দিন ফ্যান্টাস্টিক। যে কোনো ডিরেক্ট ইউজ অফ ন্যাচারাল রিসোর্স যদি কোথাও হয় সেটাকে আমরা বলবো প্রাইমারি সেক্টর। একদম গোল্ড মাইনিং ফাইনিং সবকিছু ডিরেক্ট ইউজ অফ ন্যাচারাল রিসোর্স। আমি বারবার করে বলছি ডিরেক্ট ইউজ অফ ন্যাচারাল রিসোর্স যেখানে হয়, এক্সেপ্ট এয়ার, হাওয়া ছাড়া। হাইড্রো ইলেকট্রিসিটি ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে, হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার প্রজেক্টস এর মধ্যে পড়ে, সেটা কিন্তু ডাইরেক্ট ইউজ অফ ন্যাচারাল রিসোর্স হিসেবে নয়। ঠিক আছে, সেইটাকে আমরা বলবো হচ্ছে হলো প্রাইমারি সেক্টর। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট হচ্ছে হলো এর বাইরে নেক্সট লেয়ার হচ্ছিল এই ন্যাচারাল রিসোর্স গুলো যেইখানে ইন্ডাস্ট্রি হিসেবে ইউজ হয়। এই ধরে নাও আমি ন্যাচারাল রিসোর্স এগ্রিকালচারাল করলাম, ফিশারি করলাম, বা ফুয়েল মাটি থেকে তেল তুললাম। এবার তেলটা তো কোনো একটা ইন্ডাস্ট্রি, কোনো অটোমোবাইল এইসবে কাজে লাগছে। এই ন্যাচারাল রিসোর্সটা যখনই কোনো ফ্যাক্টরি প্রোডাকশনে যাচ্ছে, কোনো ফ্যাক্টরিতে প্রোডাকশনে যাচ্ছে, তখন সেইটা কিন্তু কারখানাজাত বা উৎপাদনে যদি এই ন্যাচারাল রিসোর্সটা যায়, সেই সেক্টরটাকে বলে হচ্ছে হলো সেকেন্ডারি সেক্টর। মানে আমাদের যত রকম ইন্ডাস্ট্রি আছে, এভরিথিং ফলস আন্ডার সেকেন্ডারি সেক্টর। যেমন আমাদের অটোমোবাইল ইন্ডাস্ট্রি, টেক্সটাইল ইন্ডাস্ট্রি, এফএমসিজি ইন্ডাস্ট্রি প্রত্যেকটাই কিন্তু ইন্ডাস্ট্রিয়াল সেক্টর অথবা সেকেন্ডারি সেক্টরের মধ্যে পড়ে। মানে চাষিরা ধান কিনে যে ধান কলে দেয়, মানে রাইস মিলে যখনই সেটা যায়, সেই রাইস মিলটা হচ্ছে হলো ইন্ডাস্ট্রির একটা পার্ট। একদম ঠিক, শতাব্দী বলেছে জুট ইন্ডাস্ট্রি। জুটটা যখন খেতে আছে তখন সেটা প্রাইমারি সেক্টর। জুটের থেকে যখন ক্ষেত থেকে জুটটা গিয়ে ইন্ডাস্ট্রিতে ঢুকলো, জুট মিলে ঢুকলো, তখন সেটা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের মধ্যে ঢুকে পড়লো। ক্লিয়ার? চাও একদম আজহারউদ্দিন ঠিক বলেছে, চা ফুড প্রসেসিং। মনিরুজ্জামান ঠিক বলেছে ফুড প্রসেসিং। এই ক্লোথ, যেমন ক্লোথ, টেক্সটাইলের র কটনটা যখন থাকছে, তখন কিন্তু প্রাইমারি সেক্টর। আবার র কটনটা যখন ইন্ডাস্ট্রিতে ঢুকে যাচ্ছে, সেটা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, যখন জামা কাপড় তৈরি হওয়ার জন্য ঢুকছে। ফিশটা প্রাইমারি সেক্টর, ফিশিংটা প্রাইমারি সেক্টর, কিন্তু ফিশ থেকে অনেক রকম প্রোডাক্টস তৈরি হয়, শুটকি মাছ তৈরি হয়, ফিশটা আবার প্রিজার্ভেশনে যায়, অনেক কিছু তৈরি হয়। ঠিক আছে, তো যে কোনো জিনিস উৎপাদন যদি কারখানাজাত বা উৎপাদন হয়, একজন জিজ্ঞেস করলে সোলার ইন্ডাস্ট্রিতে কিছু উৎপাদন হচ্ছে কি, কারখানাজাত ব্যাপার আছে কি সোলার ইন্ডাস্ট্রিতে? হ্যাঁ, কারখানাজাত ব্যাপার আছে। তার মানে ওটা সেকেন্ডারি সেক্টর। বুঝতে পেরেছো? আচ্ছা, স্টিল, রাকেশ সরকার বলছে স্টিল যখন মাইন করা হচ্ছে, মানে আয়রন ওর যখন উঠলো, মাইনিং যখন থাকছে, তখন সেটা ন্যাচারাল রিসোর্সেস প্রাইমারি সেক্টর। আবার আয়রন ওর থেকে যখন স্টিলে কনভার্ট করা হচ্ছে ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে, সেইটা কিন্তু হচ্ছিল সেকেন্ডারি সেক্টর। একদম ঠিক, একদম ঠিক। ঠিক আছে, এইবার আরেকটা পার্ট দেখো, ইন্ডাস্ট্রি ধরে নাও এই তুমি ফার্মার ক্ষেত থেকে ধান নিয়ে ধানের কলে দিল, ধান কল মানে হচ্ছিল সেটা ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে। ধান কল কি করলো,
সেই চালগুলোকে বস্তার মধ্যে ভরে এবার রেডি করলো যে বাজারে ছাড়বে। ঠিক আছে, এইবার এই যে বাজারে ছাড়বে এই চালের বস্তাগুলো, কে কিনবে? কিনবে তো কনজিউমার মানে ক্রেতা। তো তুমি তো তোমার বাড়ির এখানে বসে আছো, তুমি তো তোমার বাড়ির পাশে বসে আছো, তুমি কি থোড়াই ফ্যাক্টরিতে গিয়ে চাল কেনো? তুমি তো পাড়ার দোকান থেকে চাল কেনো, তাই তো? তুমি পাড়ার দোকান থেকে চাল কেনো। এইবার এই ফ্যাক্টরির চালের বস্তাটা এখানে, আর তুমি এখানে। এইবার ফ্যাক্টরির চালের বস্তা থেকে তোমার কাছে পৌঁছতে ভেরি গুড ভবতোষ, নবনীতা, প্রত্যেককে। এখানে কিছু মিডলম্যান রয়েছে, তাদের বলা হয় রিটেলার অথবা হোলসেলার। রিটেল কিংবা হোলসেল, যারা মুদিখানার দোকান তারা রয়েছে, হোলসেল মন্ডি রয়েছে, তারা কি করে ফ্যাক্টরির চালটাকে তোমার অবধি পৌঁছে দেয়, তোমার দোরগোড়ায় পৌঁছে দেয়। এই লোকগুলো হচ্ছিল বলা হয় টারশিয়ারি সেক্টর। বুঝতে পেরেছো? একদম ঠিক, এই লোকগুলোকে বলা হয় টারশিয়ারি সেক্টর, ইন্টারমিডিয়েট মিডিয়া। ক্লিয়ার? আচ্ছা, এইবার একদম ঠিক, মূলত সার্ভিস প্রোভাইড করছে। টারশিয়ারি সেক্টরের মধ্যে কারা কারা থাকবে? শিক্ষায় যারা আছে, যেমন আমি আছি, আমি টারশিয়ারি সেক্টরের মধ্যে পড়ি। ব্যাংকের লোকেরা, ব্যাংকের কাজকর্ম টারশিয়ারি সেক্টর। পরিবহন, ভ্রমণ, এগুলো সব সার্ভিসেস এর মধ্যে পড়ে। এগুলো হচ্ছিল পরিষেবা। হ্যাঁ, টিচার পরিষেবা, পেপার ইন্ডাস্ট্রি। পেপার, তুমি যখনই ইন্ডাস্ট্রি বলছো সেটা ইন্ডাস্ট্রির মধ্যে পড়বে। আবার যখন পেপার ইন্ডাস্ট্রির জন্য বাঁশ তৈরি করছো, এই বাঁশ ঝাড় যখন তৈরি করছো, তখন সেটা কিন্তু ন্যাচারাল রিসোর্সেস এর মধ্যে পড়বে, প্রাইমারি সেক্টরের মধ্যে। ঠিক আছে শতাব্দী? ফাইন, খুব ভালো। আইটি ইজ সার্ভিসেস, হেলথ সেক্টর ইজ সার্ভিসেস। মনোতোষ, তুমি এখানে আছো, সার্ভিসেস। ডাক্তার, ডাক্তার ইজ সার্ভিসেস, ডক্টর সার্ভিসেস। টিচার, ডক্টর, এদের সব সার্ভিস। ঠিক আছে, ফাইন ফাইন। তাহলে মোটামুটি মানে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বুঝতে পারছো তো যে জিনিসটা খালি নামকরণ গুলোই কিন্তু মানে আড়ম্বর, মানে ইংরেজি নাম দেখেই ঘাবড়ে যেও না, এই নামকরণ গুলো দেখে ঘাবড়ে যেও না, একদম সোজা জিনিস, প্লেন অ্যান্ড সিম্পল। নেক্সট পার্টটা দেখো। এবার আমি তোমাদের, এইটা কোন সেক্টর, এই ছবিটি কোন সেক্টর, এই ছবিটি কোন সেক্টর? দেখি কে ভুল উত্তর দেয়, আবার কে ফার্স্ট ফার্স্ট লিখছে। আরে ন্যাচারাল বলে কোনো সেক্টর হয় না, প্রাইমারি সেক্টর। ন্যাচারাল একদম ঠিক বলেছো, বাট ইকোনমিক্স এর কথায় এটা হচ্ছিল প্রাইমারি সেক্টর, তাই তো? এইটা কোন সেক্টর, এইটা একদম ঠিক, টারশিয়ারি সেক্টর অথবা সার্ভিসেস সেক্টর। ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। এইটা কোন সেক্টর, এইটা কোন সেক্টর? সুখদেব জানা, তৃষিতা একদম ঠিক করে উত্তর দেবে। এইটা কোন সেক্টর? ট্রান্সপোর্টেশন কোন সেক্টরের মধ্যে পড়ে? টারশিয়ারি সেক্টর। সুখদেব জানা টারশিয়ারি সেক্টর। তোমার অজানা কিছুই থাকতে পারে না, তুমি একটু ঠিকঠাক মন দিয়ে পড়ো। এসবিআই,
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কোন সেক্টর? কোন সেক্টর? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কোন সেক্টর? ভেরি গুড, ক্লিয়ার। ফ্যাক্টরি কোন সেক্টর? ফ্যাক্টরি। এই ফার্স্ট সেকেন্ড করে কে উত্তর দিচ্ছ? ফার্স্ট সেকেন্ড হয় না ওটা, সেকেন্ডারি, প্রাইমারি অথবা টার্সিয়ারি। একদম ঠিক, এটা হচ্ছিল সেকেন্ডারি সেক্টর। দিস ইজ দ্য সেকেন্ডারি সেক্টর অথবা ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। ক্লিয়ার, ভেরি গুড। এইবার আমরা একটা জিনিস দেখে নিই, একটা ফ্লো অফ গুডস দেখে নিই। তোমরা কে কে বাড়িতে এই দুধের প্যাকেটটা নাও? তোমরা কে কে বাড়িতে এরকম দুধের প্যাকেট নাও? আসে, সবার বাড়িতে আসে। হ্যাঁ হ্যাঁ, মানে মেট্রো আমুল যাই হোক, দুধের প্যাকেটের কথা বলছি। আসে তো সবার বাড়িতেই, ভালো মন্দ আসে। আচ্ছা, ভেরি গুড। এইবার এই দুধের প্যাকেটের উৎসটা দেখো এইখানে। দুধের প্যাকেটের উৎসটা হচ্ছিল এইখানে। এই যে একটি খাটাল রয়েছে, আচ্ছা অর্ধেন্দু গরু আছে, ঠিক আছে। এই খাটালটি রয়েছে, এটা হচ্ছিল আমাদের কোন সেক্টর? এটা হচ্ছিল আমাদের প্রাইমারি সেক্টর। এই খাটাল রয়েছে বা এই ভদ্রমহিলা বাড়িতে গরুর দুধ দোয়াচ্ছে, এই দুটোই হচ্ছে হলো প্রাইমারি সেক্টর। ঠিক আছে। এইবার দুধটা নিয়ে যাচ্ছে, দুধটা নিয়ে গিয়ে কালেকশন সেন্টারে দিল, কালেকশন সেন্টার থেকে এখানে ফ্যাক্টরিতে ঢুকে গেল দুধ। এই যে ফ্যাক্টরিতে দুধটা প্রসেসিং হচ্ছে, একদম ঠিক পায়েল দাস, সেকেন্ডারি সেক্টর। এইটা হচ্ছিল সেকেন্ডারি সেক্টর, একদম ঠিক। প্রোডাকশন হচ্ছে, ইন্ডাস্ট্রি আছে, কারখানাজাত জিনিস, তাই তো, কারখানাজাত উৎপাদন হচ্ছে, একদম ক্লিয়ার। এইবার এই দুধের প্যাকেটটা তুমি কোথা থেকে কিনছো? দুধের প্যাকেটটা তুমি কিনছো একটি দোকান থেকে, পাড়ার দোকান থেকে। এই পাড়ার দোকান থেকে দুধের প্যাকেটটা তুমি কিনছো, তাই তো। পাড়ার দোকান থেকে যে দুধের প্যাকেটটা কিনছো সেটা কোন সেক্টর? রিটেল আউটলেটটা কোন সেক্টর? টারশিয়ারি। একদম ঠিক। তারপরে রিটেল আউটলেটে গিয়েই তো তোমাকে দুধের প্যাকেটটা দিয়ে দিচ্ছে না, তোমাকে হয় টাকা দিতে হবে, নাহলে গুগল পে, পেটিএম, ফোন পেতে পেমেন্ট করতে হবে, তাই তো। টাকা না দিলে তো নেবে না। এইখানে কে হেল্প করছে তোমাকে? এইখানে তোমাকে ব্যাংক হেল্প করছে, এইখানে তোমাকে ব্যাংক হেল্প করছে। ফোন পে মানে ওয়ালেট হেল্প করছে, ফোন পে। সেইটা কি সেক্টরের মধ্যে পড়ে? টারশিয়ারি সেক্টর। ক্লিয়ার। তার মানে তোমরা বাড়িতে, তোমরা বাড়িতে যে কোনো আইটেম তুলে নেবে, তোমরা বাড়িতে যে কোনো আইটেম তুলে নেবে, দেখবে সেই আইটেমটা কোনো না কোনো সময় প্রাইমারি সেক্টর হয়েছে, কোনো না কোনো সময় সেকেন্ডারি সেক্টর। যদি ডাইরেক্টলি তুমি ধরো, তুমি খাটাল থেকে দুধ নিয়ে আসছো, এই জিতেন্দ্র বলছে বাড়ির দুধ যদি বেচি তাহলে কি হবে? বাড়ির দুধ যখন বেচছো, তুমি প্রাইমারি সেক্টরে আছো, তুমি আর সেকেন্ডারিতে যাওনি, তুমি প্রাইমারি থেকে ডাইরেক্ট টার্সিয়ারিতে চলে গেছো, তুমি প্রাইমারি থেকে ডাইরেক্ট কনজিউমারের কাছে চলে গেছো। তুমি না সেকেন্ডারি না টার্সিয়ারি, তুমি প্রাইমারি থেকে, বাড়ির থেকে দুধ যারা নিয়ে যায় প্রাইমারি সেক্টর থেকে সোজা কনজিউমারের কাছে চলে গেছো, তুমি সেকেন্ডারিতেও যাওনি, টার্সিয়ারিতেও যাওনি। তুমি মানে তোমার চারিদিকে যত জিনিস আছে সব অ্যানালিসিস করতে পারবে, একদম পাতি বাংলা ভাষায় অ্যানালিসিস করা শেখো। একজন জিজ্ঞেস করলে কালেকশন সেন্টারটা কোন সেক্টরের মধ্যে পড়বে, কালেকশন সেন্টারের থেকেই কিন্তু সেকেন্ডারি সেক্টরের মধ্যে পড়বে। কারণ কারখানার
ইভেন্টটা কিন্তু এখান থেকেই শুরু হয়ে যায়, রাইট? তাহলে মোটামুটি ক্লিয়ার, প্রাইমারি সেকেন্ডারি সেক্টর নিয়ে আর ভুল হবে না, মোটামুটি ক্লিয়ার। ফাইন। নেক্সট পার্টটা দেখো, একটা কোশ্চেন, ইয়ে আছো, লাবণী আছো ক্লাসে? লাবণী ক্লাসে আছো? লাবণী, বাহ, খুব ভালো। দেখো তোমরা কত, এত রাত হয়ে গেছে তাও ক্লাস করছো, থ্যাঙ্কস টু অল অফ ইউ, থ্যাঙ্কস টু অল অফ ইউ। যেটা পরীক্ষায় আসে, এইমাত্র লাবণী জিজ্ঞেস করছিল এইগুলোর মধ্যে থেকে আসবে কোনটা। WBCS এ প্রাইমারি সেক্টর কত পার্সেন্ট জিডিপি তে কন্ট্রিবিউট করে? 18.57%। ম্যানুফ্যাকচারিং সেক্টর কত কন্ট্রিবিউট করে? 27%। আর সার্ভিসেস সেক্টরটা সব থেকে বেশি কন্ট্রিবিউট করে 54%। এইটা কোশ্চেনে আসে। কোশ্চেন কিরম আসে জানো তো? ভারতীয় অর্থনীতিতে কোন সেক্টরের কন্ট্রিবিউশন সব থেকে বেশি? পরে বলছি জিতেন্দ্র, ওয়েট, পরে বলছি। ঠিক আছে, এইটা কোশ্চেনে আসে। এইবার, আর হ্যাঁ, সার্ভিসেস সেক্টর, উত্তরটা হচ্ছিল সার্ভিসেস সেক্টর, ওয়েলকাম দেবেন। এইবার তোমাদেরকে আমি পড়াই, তিন রকম সেক্টর আমরা দেখলাম। একটা হচ্ছিল প্রাইমারি সেক্টর, একটা হচ্ছিল ইন্ডাস্ট্রিয়াল অথবা সেকেন্ডারি সেক্টর, একটা হচ্ছিল সার্ভিসেস সেক্টর। ভারতবর্ষকে বলা হয় সার্ভিস ইকোনমি। ভারতবর্ষকে সার্ভিস ইকোনমি কেন বলা হয়? ভারতবর্ষকে সার্ভিস ইকোনমি বলা হয় একটাই কারণে, বিকজ ভারতবর্ষের জিডিপির 50% বেশি সার্ভিস সেক্টর কন্ট্রিবিউট করে। এই স্লাইডটা থেকে দুটো জিনিস তোমাদের মাথায় রাখতে হবে। এই এই স্লাইডটা থেকে দুটো জিনিস তোমাদের মাথায় রাখতে হবে। একটা হচ্ছিল প্রাইমারি সেক্টর, একটা হচ্ছিল সেকেন্ডারি সেক্টর, আর একটা হচ্ছিল টার্সিয়ারি সেক্টর। ঠিক আছে, এই তিনটে সেক্টর আছে আমাদের। আমাদের জিডিপি যদি কন্ট্রিবিউশন আমি দেখি, জিডিপি কন্ট্রিবিউশন যদি আমি দেখি, প্রাইমারি সেক্টরটা কত জিডিপির কন্ট্রিবিউশন করে? প্রাইমারি সেক্টরটা জিডিপির, এই যে আগের স্লাইডে ছিল না, আগের স্লাইডে দেখো, 19% 27% আর 54%। ঠিক আছে, তার মানে এটা হচ্ছিল জিডিপি 19%, এটা হচ্ছিল জিডিপি 27%, আর এইটা হচ্ছিল জিডিপি 54%। আমি রাউন্ড ফিগারে করে দিলাম, চৈতালি, আমি রাউন্ড ফিগারে করলাম, ঠিক আছে? আচ্ছা, আরেক দিকে হচ্ছে হলো এমপ্লয়মেন্ট, আরেক দিকে হচ্ছে হলো এমপ্লয়মেন্ট। ক্লিয়ার? এমপ্লয়মেন্টের দিক থেকে দেখতে গেলে দেখো, আমাদের কিন্তু প্রাইমারি সেক্টর 19% জিডিপির কন্ট্রিবিউট করে, কিন্তু এমপ্লয়মেন্ট কন্ট্রিবিউট করে কিন্তু 32%, 32 না, 43%। 43% of our people are dependent on primary sector, primarily agriculture, on employment. মাথায় রাখবে এটা, এটাই কিন্তু পরীক্ষায় মাঝে মধ্যেই জিজ্ঞেস করে, এই পার্টটা কিন্তু মাঝে মধ্যেই জিজ্ঞেস করে। আরেকটি পার্ট খুব ইন্টারেস্টিং, টার্সিয়ারি সেক্টর বা সার্ভিস সেক্টর দেখো 54% জিডিপির কন্ট্রিবিউট করে, কিন্তু তারা এমপ্লয়মেন্টে কিন্তু 32% কন্ট্রিবিউশন তাদের, তারা কিন্তু এমপ্লয়মেন্ট বেশি জেনারেট করে না। ঠিক আছে, আর সেকেন্ডারি সেক্টর কিন্তু 25% এমপ্লয়মেন্ট দেয়। সেকেন্ডারি সেক্টর 27% জিডিপিতে দেয়, আর এমপ্লয়মেন্টে 25%। এই যে টেবিলটা, এই টেবিলটার উপর ভিত্তি করে কিন্তু কোশ্চেন্স আসে, মেইনলি আসে হচ্ছিল আইএএস এ। আইএএস এ মেইনলি এই কোশ্চেন্স গুলো আসে।
এক্সাক্ট পার্সেন্টেজটা না জিজ্ঞেস করলেও কোশ্চেন আসবে, ঠিক আছে। এইবার আইএএস এর একটা কোশ্চেন আমি তোমায় বলছি, আইএএস এ কোশ্চেনটা দিয়েছিল হচ্ছিল ইন্ডিয়া ইজ এ, হ্যাঁ হ্যাঁ বিসিএস এ দেবে, এইসব জায়গা থেকে তুলে দেবে। ইন্ডিয়া ইজ এ নট এ প্রিডমিনেন্টলি, ইন্ডিয়া ইজ প্রিডমিনেন্টলি এ প্রাইমারি ইকোনমি। ওয়াই? মানে ডেসক্রিপটিভ পোর্শন থেকে বলছি আইএস, হ্যাঁ মেইনস থেকে বলছি, প্রিলিমস এর কোশ্চেন নয়, মেইনস এর কোশ্চেন। যে ভারতীয় অর্থনীতিটাকে প্রিডমিনেন্টলি প্রাইমারি অথবা এগ্রিকালচারাল ইকোনমি কেন বলা হয়, তার কারণ হচ্ছিল এই এমপ্লয়মেন্ট জেনারেশন, ঠিক আছে। ওকে, yes yes Manish, you are right. IAS is a position, Manish, you are exactly right. hmm ম্যাক্সিমাম পিপল ডিপেন্ডস অন এগ্রিকালচার, একদম রাইট। এরপরে আমরা মিক্সড ইকোনমি পার্টটা একটু পড়ে নেব। হ্যাঁ, এরপরে লাস্ট কনসেপ্ট আমরা আজকে দেখে নেবো, সেটা হচ্ছিল মিক্সড ইকোনমি পার্ট। যে মিক্সড ইকোনমি কাকে বলে? মিক্সড ইকোনমি আর কিছুই না। আমি মিক্সড ইকোনমি বলার আগে তোমাদের একটা ইন্ট্রোডাকশন দিতে চাই। আমাদের যখন 1947, আমাদের যখন 1947 সালে আমাদের ইন্ডিপেন্ডেন্স হলো, তখন আমাদের প্রথম প্রাইম মিনিস্টার হলো জওয়াহরলাল নেহেরু। এবং সে কিন্তু ইউএসএসআর এর ইকোনমি, ইউএসএসআর এর যে ইকোনমিক মডেল সেইটা থেকে সে কিন্তু ইন্সপায়ার্ড হয়। এবং তখন ভারতবর্ষের কাছে মেইন চ্যালেঞ্জ হচ্ছিল পোভার্টি। পোভার্টি ওয়াজ দি মেইন চ্যালেঞ্জ বিফোর ইন্ডিয়া। পোভার্টি, হাঙ্গার, এইগুলো হচ্ছিল মেইন চ্যালেঞ্জ। এবং ইকোনমিক দিক থেকে ইরিগেশন, ইকোনমিক দিক থেকে ইরিগেশন হচ্ছিল আমাদের কাছে মেইন চ্যালেঞ্জ। আনএমপ্লয়মেন্ট, এডুকেশন, এগুলো তো সব ছিলই। মেইন আমাদের দূর করতে হতো পোভার্টি, হাঙ্গার এবং এগ্রিকালচারটাকে সাপোর্ট। এই দুটো দূর করতে গেলে এগ্রিকালচার সাপোর্ট করতে হতো, এবং এগ্রিকালচারের সব থেকে বেশি দরকার ছিল ইরিগেশন। নেহেরু কি করলো, তখন কিন্তু তিন রকম ইকোনমি আমাদের কাছে ফ্লোট করে। একটা হচ্ছিল ক্যাপিটালিস্ট ইকোনমি, ঠিক আছে, একটা হচ্ছিল মানে যেটাকে বলি আমরা পুঁজিবাদ অথবা ক্যাপিটালিস্ট ইকোনমি। একটা হচ্ছিল সোশ্যালিস্ট ইকোনমি, যেটা আমাদের মনতোষ রায়, মনতোষ রায় আমাদের আগে থাকতেই বলে দিচ্ছে আমাদের সোশ্যালিস্ট ইকোনমি মডেল একটা আছে। যেখানে কিন্তু আরেকটি ইকোনমিক মডেল হলো মিক্সড ইকোনমি মডেল। ভেরি গুড, অগ্নিমিত্রা জানা, রাকেশ, সত্যি খুব সুন্দর। এই তিনটে মডেল পৃথিবীব্যাপী, আরো মডেল আছে, পপুলার মডেল এই তিনটে মডেল। তখন কিন্তু নেহেরু একদম ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক এবং মিশ্র, একদম চৈতালি ঘোষ বাংলা অনুবাদটা একদম পারফেক্ট করেছে, ঠিক আছে। আচ্ছা, নেহেরু কিন্তু আমাদের জন্য একটা সোশ্যালিস্ট মিক্সড ইকোনমি, এটাকে বলা হয় নট অনলি সোশ্যালিস্ট ইকোনমি, এটা কিন্তু সোশ্যালিস্ট মিক্সড ইকোনমি নেহেরু আমাদের জন্য কিন্তু চুজ করেছে। মানে সোশ্যালিজম আর প্রাইভেট মিক্সড ইকোনমির মাঝামাঝি একটা পাথ কিন্তু নেহেরু নিয়েছিলেন। যদি 1947 এর আগের পার্টটা তুমি দেখো, 1947 এর আগের পার্টটা, ভেরি গুড আশিস ঘোষ, ভেরি গুড। 1947 মানে 1947 এর আগে কিন্তু ভারতবর্ষ ওয়াজ প্রিডমিনেন্টলি এ ক্যাপিটালিস্ট ইকোনমি। ভারতবর্ষে কিন্তু সোশ্যালিজম অথবা মিক্সড ইকোনমি ছিল না। ভারতবর্ষ ওয়াজ এ ক্যাপিটালিস্ট ইকোনমি, ধনতান্ত্রিক ইকোনমি ছিল। কেন ধনতান্ত্রিক ইকোনমি ছিল? আমাদের সো কল টাটা, বিড়লা, এরা কিন্তু সবাই ব্রিটিশারদের ধরে নিজেদের ব্যবসাটি খুব বড় করে তখন থেকেই গুছিয়ে নিয়েছিলেন। এবং ব্রিটিশাররা নিজেদের কাছে খালি ডিফেন্স, রেলওয়েজ আর পোর্টস,
ডিফেন্স, রেলওয়েজ আর পোর্টস ছাড়া ব্রিটিশাররা কিন্তু বাকি সব ইন্ডাস্ট্রি ভারতবর্ষের ক্যাপিটালিস্টদের হাতে তুলে দিয়েছে। তখন কিন্তু সোশ্যালিজম বলে কিছু ছিল না। ফ্যাবিয়ানিজম, মনতোষ রায় অন্য জিনিস। ফ্যাবিয়ানিজম ইজ এ ডিফারেন্ট থিং। ইয়েস, 1914 সালে $1 ইকুয়ালস টু $14, এক্সাক্ট, কারেক্ট, রাইট। তাহলে তারপর থেকে 1948 সালটা হচ্ছিল 1948, এই সময় একটা লেজিসলেশন করে ভারতবর্ষ কিন্তু সোশ্যালিস্ট মিক্সড ইকোনমি মডেলটা অ্যাডপ্ট করে। এবং তারপরেই কিন্তু এই ভদ্রলোক নেহেরু বাবু কিন্তু আমাদের জন্য 5 ইয়ার প্ল্যানিংটা ভারতবর্ষে ইন্ট্রোডিউস হয়। 5 ইয়ার প্ল্যানিং, ঠিক আছে। পঞ্চবর্ষীয় পরিকল্পনা কিন্তু এক বাঙালি ভদ্রলোকের আন্ডারে প্রথম নেহেরু কিন্তু তাকে দায়িত্ব দেয় ভারতবর্ষের এন্টায়ার ইকোনমিক প্ল্যানিংটা আপনি করুন। এই ইকোনমিক্সটা, এই যে সোশ্যালিস্ট আর মিক্সড ইকোনমির মাঝামাঝি একটা মডেল, এইটাকেই কিন্তু বলে হচ্ছিল নেহেরুভিয়ান ইকোনমিক্স। এইটাকেই বলে হচ্ছিল নেহেরু, আমার আজকে পেনটা একটু গন্ডগোল করছে, নেহেরুভিয়ান ইকোনমিক্স। ঠিক আছে, আমি এই ইন্ট্রোডাকশনটা দিলাম কেন, এই মিক্সড ইকোনমিটা পড়ানোর জন্য। তারপর 1991 থেকে নিয়ে 1993 ওয়াজ দি এক্সাক্ট ইয়ার যখন মনমোহন সিং আমাদের ফিনান্স মিনিস্টার আর নরসিমহা রাও হচ্ছিল প্রাইম মিনিস্টার। তখন ভারতবর্ষ কিন্তু নিজেদের ইকোনমিটাকে ওপেন আপ করে, ওপেন আপ ফর ফরেন ইনভেস্টমেন্টস। হ্যাঁ দেখো, স্বরাজ পার্টি অনেকদিন আগে এইসব করেছিল, মনতোষ তুমি ঠিকই বলেছিল, বাট অতটা ডিটেলসে নয় যতটা নেহেরু করেছে। হ্যাঁ, নেহেরুর জিনিসটাকে ছোট করে দেখার দরকার নেই, ইকোনমির দিক থেকে কিন্তু নেহেরু অনেক বেশি করেছে। আমি আই ক্যান সাফাইজ উইথ ডেটা, পরে অন্য ক্লাসে আমরা ডিবেট করবো। হ্যাঁ, বাট গুড রেফারেন্স, মনতোষ রায়, গুড রেফারেন্স, ভেরি গুড রেফারেন্স। হ্যাঁ, নেহেরুই চেয়ারম্যান ছিল, এক্স্যাক্ট। এটা মতিলাল নেহেরু না এই নেহেরু, কে ছিল চেয়ারম্যান? মতিলাল নেহেরু ছিল না এই নেহেরু ছিল? মনতোষ রায়, কোন নেহেরু চেয়ারম্যান ছিল? ওকে, পরের ক্লাসে বলছি। দেখো, মিক্সড ইকোনমিতে গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টর একসঙ্গে থাকবে, এটা হচ্ছিল প্রথম পার্ট। ঠিক আছে, সেকেন্ড পার্ট হচ্ছিল গভর্নমেন্ট বলল যত রকম স্ট্র্যাটেজিক ইন্ডাস্ট্রি গুলো আছে, স্ট্র্যাটেজিক ইন্ডাস্ট্রি মানে ন্যাচারাল রিসোর্স সম্পর্কে যত ইন্ডাস্ট্রি আছে, যেমন অ্যাটমিক এনার্জি, হেভি ইন্ডাস্ট্রিজ, মাইনিং, ডিফেন্স, রেলওয়েজ, এগুলো স্ট্র্যাটেজিক ইন্ডাস্ট্রি। আর ন্যাচারাল ইন্ডাস্ট্রি হচ্ছিল রিসোর্স হেভি ইন্ডাস্ট্রিজ। ঠিক আছে, এইগুলো হচ্ছিল স্ট্র্যাটেজিক ইন্ডাস্ট্রি গুলো সরকার নিজের কাছে রাখলো, প্রাইভেটকে কিন্তু দিল না। আর নর্মাল ম্যাগি খাওয়ার জন্য, নর্মাল পার্লে বিস্কুট খাওয়ার জন্য, ব্রিটানিয়া বিস্কুট খাওয়ার জন্য যে ইন্ডাস্ট্রি গুলো দরকার পড়ে সেইগুলোকে প্রাইভেটাইজেশন করে দিল। মানে মেইন জায়গাগুলো যেগুলো দেশের ডেভেলপমেন্টের জন্য দরকার, যেমন রেলওয়েজটা দরকার, রোডস দরকার, পাওয়ার সেক্টর দরকার, হেভি ইন্ডাস্ট্রি গুলো, আয়রন ওর, স্টিল, এই ইন্ডাস্ট্রি গুলো। ঠিক আছে, হেলথ নিজের কাছে রাখলো, হেলথ, ভেরি গুড। এই জায়গাগুলো নিজের কাছে রেখে বাকি কনজিউমার ইন্ডাস্ট্রি গুলো প্রাইভেটের কাছে দিয়ে দিল। নেক্সট হচ্ছিল সরকার নিজের হাতে একটা কন্ট্রোল রাখে, সেটা হচ্ছিল প্রাইস কন্ট্রোল। প্রাইস কন্ট্রোল দুভাবে সরকার দুটো ইনস্ট্যান্সে করে। একটা হচ্ছে হলো এসেনশিয়াল কমোডিটিজ অ্যাক্ট। এসেনশিয়াল কমোডিটিজ অ্যাক্ট মানে আমাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আছে সেগুলো রেশন ব্যবস্থার সিস্টেমে, আমরা যেটাকে বলি পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, বাংলায় হচ্ছিল রেশন ব্যবস্থা।
তার থ্রু থেকে কিন্তু সরকার এই এসেনশিয়াল কমোডিটিস গুলোর প্রাইস গুলো, দামগুলো কিন্তু রেশন ব্যবস্থার থ্রু কন্ট্রোল করা শুরু করবে। এবং সেকেন্ড, সরকার আরেকটি প্রভিশন রাখলো যে যদি কখনো এমার্জেন্সি হয়, মানে এখন যেমন একটু এমার্জেন্সি সিচুয়েশন আসছে, কিন্তু যদি লকডাউনটা আরেকটু এক্সটেন্ড করে তাহলে কিন্তু অনেক সময় মানে এসেনশিয়াল কমোডিটিস এর আন্ডারে অনেক আইটেম কিন্তু অ্যাডিশনাল যোগ করে ফেলবে। বললো এমার্জেন্সির সময় সরকার কিন্তু কন্ট্রোল করতে পারে প্রাইসে। মাঝখানে এমনও কথা চলছিল, একদম ঠিক রাকেশ, মাঝখানে এমনও কথা ছিল সাবান আর হাত ধোয়ার যে স্যানিটাইজার, এদের দামগুলো সরকার কন্ট্রোল করবে। সো সরকারের হাতে পাওয়ার আছে কিন্তু, যে আমি দুটো সিচুয়েশনে, একটা হচ্ছিল ডেভেলপমেন্টাল সিচুয়েশন যেখানে নিত্য প্রয়োজনীয় জিনিস, এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট, সেইখানে আমি ডেভেলপমেন্টাল ইকোনমিক্স করব রেশন ব্যবস্থার থ্রু থেকে। আর সেকেন্ড, এমার্জেন্সি সিচুয়েশনে কিন্তু ভাই যে কোনো জিনিসের প্রাইস আমি কন্ট্রোল করতে পারি। এটা কিন্তু মিক্সড ইকোনমির একটা ক্যারেক্টারিস্টিক। ক্লিয়ার? তাহলে পরীক্ষায় ডব্লিউবিসিএস এ দুবার এই জায়গাটা প্রশ্নে তুলে দিয়েছে, এই জায়গাটা ডব্লিউবিসিএস এ দুবার প্রশ্নে তুলে দিয়েছে। ইউপিএসসি কিন্তু এই জায়গা আর এই স্ট্র্যাটেজিক ইন্ডাস্ট্রিজ, এই তিনটে জায়গাও ইউপিএসসি তুলে দাও। তার মানে তোমরা এই স্ট্র্যাটেজিক ইন্ডাস্ট্রিটা পড়বে, প্রাইস কন্ট্রোলের মেকানিজমটা একটু দেখে রাখবে, আর মনোপলি পাওয়ার, মানে কোন ইন্ডাস্ট্রি যদি সরকার দেখে যে সেলার একজন সেলার আর প্রচুর বায়ার, সেইটাকে বলে মনোপলি ইন্ডাস্ট্রি। ঠিক আছে? সেই ইন্ডাস্ট্রি গুলোকে বলে মনোপলি ইন্ডাস্ট্রি, সেলার একজন আর বায়ার প্রচুর। ঠিক আছে? সেই ইন্ডাস্ট্রি গুলোকে মনোপলি ইন্ডাস্ট্রি বলে। মনোপলি কিন্তু সরকার অ্যাট এনি পয়েন্ট অফ টাইম কন্ট্রোল করতে পারে, সেটা হচ্ছিল মিক্সড ইকোনমির ক্যারেক্টার। রেলওয়ে তো নিজের কাছেই রেখেছে, রেলওয়ে ডাইভেস্টমেন্ট কিছু পার্ট করার কথা বলছিল, কিন্তু তাও এখনো তো হলো না ডাইভেস্টমেন্ট। ঠিক আছে? একচেটিয়া অধিকার না, একচেটিয়া মনোপলি পাওয়ার, একচেটিয়া বাজার। তেজাস, ভেরি গুড, চৈতালি ঘোষ, তেজাস একটা পোর্শন কিন্তু কিছু, যেমন প্রথম ডাইভেস্টমেন্ট করে তোমার রাজস্থানে ওই হেরিটেজ রেলওয়েটাকে, ওটাকে প্রাইভেটাইজেশন প্রথম করে। হ্যাঁ, তো খুব একটা বেশি প্রাইভেটাইজেশন রেলে হয়নি। বিএসএনএল যেমন আস্তে আস্তে ছেড়ে দিতে চাইছে, ভেরি গুড লাবণী নন্দী। পিএসইউ গুলো এলআইসি ডাইভেস্টমেন্ট করতে চাইছে। হ্যাঁ, অগ্নিমিত্রা, মহারাজা এক্সপ্রেস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিওপলি মানে দুজন সেলার, একদম ঠিক। হ্যাঁ, কামারুন, এই যে আগের স্লাইডটা এটা। হ্যাঁ, সো মোটামুটি ইকোনমির প্রথম ক্লাসটা আশা করি একটু ইন্টারেস্টিং ছিল। না না, নট অন এসেনশিয়াল গুডস, যে কোনো জিনিসের মনোপলি কিন্তু আটকাতে পারে। ঠিক আছে? সো আমরা এরকম ভাবেই, যারা ইকোনমিক্স পড়নি বা একটু ভয় পাচ্ছ তারা মাথায় রাখবে, এমন ভাবে আমরা ইকোনমিক্সটা পড়বো, এমন ভাবে ইকোনমিক্সটা পড়বো যাতে 100-তে অ্যাটলিস্ট মোর দ্যান 80 আমরা স্কোর করতে পারি ডব্লিউবিসিএস। ঠিক আছে? ডব্লিউবিসিএস এ যাতে আমরা মোর দ্যান 80 স্কোর করতে পারি, আমরা কিন্তু অ্যাসিওর করবো ইকোনমিক্স। ঠিক আছে? সো থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট। হ্যাঁ রাকেশ, কল করো, রাকেশ কল করো।